হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 11-এর ম্যাথমেটিক্সের ছায়া প্রকাশনী বই থেকে ত্রিকোণমিতির উপর যে প্রথম চ্যাপ্টারটি আছে, অর্থাৎ ত্রিকোণমিতি কোণ পরিমাপন অর্থাৎ মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের সমাধান আলোচনা করব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এর আগে আমি আরো দুটো ভিডিও বানিয়েছি। প্রথম ভিডিওতে 1 থেকে 8 নম্বর প্রশ্নের সমাধান আলোচনা করেছি, আর তারপরের ভিডিওতে 9 থেকে 14 নম্বর প্রশ্নের সমাধান আলোচনা করেছি। আজকে আমি তারপরের প্রশ্নগুলো সমাধান আলোচনা করব। তবে এই বিষয়ে আমি তোমাদের বলে দিই, আমি যে বইটি করাবো সেটা হচ্ছে 2020 সংস্করণ, ঠিক আছে? ছায়া প্রকাশনী 2020 সংস্করণ। সুতরাং এখানে কোশ্চেন তোমাদের বইতে যেটা আছে, যাদের 2020 সংস্করণ হবে তাদের বইয়ের কোশ্চেন নাম্বারের সাথে আমি যে কোশ্চেনগুলো করাবো তার নাম্বার পুরোপুরিভাবে মিলে যাবে। কিন্তু যাদের সংস্করণ যদি আলাদা হয়, যেমন কারো 2022 হতে পারে, কারো 2021 হতে পারে, বা কারো 2016-17 এরকম সংস্করণ হতে পারে, তো যদি সেরকমটা হয় তাহলে কিন্তু কোশ্চেনের নাম্বার মিসম্যাচ করতে পারে। তো সেই জায়গায় তোমাদের শুধু ভালো করে কোশ্চেনটা দেখে নিতে হবে। কোশ্চেন একটু আগে পিছে থাকতে পারে, বা কোশ্চেন যদি নাও থাকে তাহলে অসুবিধা নেই, সেই কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, তুলে নিয়ে তার সমাধানটাও আমি যেমন বোঝাবো সেই সাথে সাথে তোমরা তুলে নেবে, ঠিক আছে? আর অঙ্কর, যেহেতু এটা অঙ্কের উপর আমি লেকচার দিচ্ছি বা বোঝাচ্ছি তোমাদের, তো অবশ্যই তোমরা খাতা আর পেন নিয়ে বসবে, ঠিক আছে? অঙ্কটা কিন্তু এরকম নয় যে আমি এন্টারটেনমেন্ট পারপাসে আমি এটা তোমাদের দেখাচ্ছি যে তোমরা দেখবে, সিনেমার মতো দেখবে বা কোনো কমেডি শোর মতোটা দেখবে আর মজা করবে, এরকমটা ঠিক না, ঠিক আছে? অঙ্কের মধ্যে তোমাদের মজা পেতে গেলে অবশ্যই তোমরা কি করবে, খাতা এবং পেন নিয়ে থাকবে। আমি যেরকম যেরকম করাবো সেরকম সাথে সাথে টুকতে থাকবে, ঠিক আছে? বা একটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, একটা বোর্ডে সম্পূর্ণটা লেখা হয়ে যাওয়ার ভিডিওটা পজ করে নিয়ে তারপর সেটা লিখে নেবে, আবার পরের অংশটা বুঝে নেবে, আবার এরকম ভিডিও পজ করে লিখে নেবে। এইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো আর সময় নষ্ট না করে আমরা এবার সরাসরি সমাধানে চলে যাই। তো আমরা এখন যেটা করব, 15 নম্বর প্রশ্ন। তোমরা তোমাদের বইতে যাদের বই আছে তারা অবশ্যই বই খুলে দেখে নিতে পারো, আর যাদের নেই তারা কি করবে, স্ক্রিনে কোশ্চেন লেখা আছে সেটা তোমরা লিখে নিতে পারো। তো 15 নম্বর প্রশ্নে বলা আছে যে কোনো ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে আছে, ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা এবং বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 60:π। আচ্ছা, হলে কোণগুলি ডিগ্রিতে নির্ণয় করো। তাহলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ এখানে উল্লেখ করা নেই, তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নেব। তো এমন একটা ত্রিভুজ যার 3টে কোণ সমান্তর প্রগতিতে আছে। তো বন্ধুরা, এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো কি, যে সমান্তর প্রগতি কি, এটা আগে আমাদের বুঝে নিতে হবে। তো সমান্তর প্রগতি সম্পর্কে তোমাদের আমি আগেও বুঝিয়েছি, তো সেটা জানার জন্য তোমরা অবশ্যই এই চ্যাপ্টারেরই আমি যখন এমসিকিউর উপর যে সমাধানের উপর যে ভিডিওটা বানিয়েছি, অর্থাৎ লেকচার নাম্বার 2, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নাও। সেখানে তোমরা 3 নম্বর যে প্রশ্নটা আছে এমসিকিউ, সেই প্রশ্নে আমি তোমাদের বুঝিয়েছি সমান্তর প্রগতি কি, ঠিক আছে? যারা দেখোনি অবশ্যই লেকচার নাম্বার 2 দেখে নাও, ঠিক আছে? লেকচার 1 আমি ইন্ট্রোডাকশন ভিডিও বানিয়েছি, লেকচার 2তে আমি এমসিকিউর উপর সমাধান আলোচনা করেছি। তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও, সেখানে সমান্তর প্রগতি দেওয়া আছে। আচ্ছা, এখন তাহলে এবার প্রশ্নটাতে আমরা চলে যাই আবার 15 নম্বর প্রশ্ন। তাহলে এখন যে কোনো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? যে কোনো একটা ত্রিভুজ, যে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটার যে ডিগ্রি সংখ্যা আর বৃহত্তম কোণটার যে রেডিয়ান সংখ্যা, এই দুটোর অনুপাত দিয়েছে 60:π। তাহলে কোণগুলির ডিগ্রিতে মান আমাদের এখানে বার করতে হবে। তো বন্ধুরা, 15 নম্বর প্রশ্ন, ধরে নেওয়া যাক এরকম একটি ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজের আমি ক্ষুদ্রতম কোণটাকে ধরে নিচ্ছি এ, এটা বি, আর এখানে সি, আর বি কোণটাকে আমি ধরে নিচ্ছি বৃহত্তম কোণ। তাহলে আমি এখানে ধরে নিই যে ধরি এবিসি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ হলো অ্যাঙ্গেল এ এবং বৃহত্তম কোণ হলো অ্যাঙ্গেল বি। তো বন্ধুরা, এই এ আর বি এর আমাদের এখানে অনুপাতটা দিয়েছে। তো ক্ষুদ্রতম কোণের যে ডিগ্রির সংখ্যাটা আর বৃহত্তম কোণের যে রেডিয়ান সংখ্যার অনুপাত সেটা দিয়ে দিয়েছে। তো প্রশ্নানুসারে এবার বলে দিয়েছে, প্রশ্নানুসারে আমরা বলতে পারি ক্ষুদ্রতম কোণটা যেহেতু এ, তাহলে অ্যাঙ্গেল এ ইজ টু
অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 60:পাই। এবার যেহেতু এটা অনুপাত, তাহলে এখান থেকে কোণের প্রকৃত মান কত সেটা আমাদের ধরার জন্য এখানে একটি ধ্রুবক দিয়ে আমাদের গুণ করতে হবে, যে ধ্রুবকের মান কিন্তু শূন্য হবে না। যেমন আমরা সেই ধ্রুবকটাকে কে ধরে নিতে পারি, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি অ্যাঙ্গেল এর মানটা হবে 60 কে ডিগ্রি, কারণ এখানে বলে দিয়েছে যে ক্ষুদ্রতম কোণটা ডিগ্রি এককে দেওয়া আছে। তাহলে এ কোণের মানটা হবে 60 কে ডিগ্রি, আর বি কোণটার মান অর্থাৎ বৃহত্তম কোণটার মান হবে পাই কে রেডিয়ান, যেখানে আমি এখানে ধরে নিচ্ছি কে এর মানটা 0 নয়। ঠিক আছে, তাহলে এ এর মানটা পেয়ে গেলাম, বি এর মানটা পেয়ে গেলাম। অবশ্যই বিটা কিন্তু রেডিয়ান এককে দেওয়া আছে, এবং যেহেতু আমাদের কোণগুলো ডিগ্রি এককে পরিমাপ করতে বলেছে, তাহলে বন্ধুরা আমরা কি করব, এই যে বি কোণের যে মানটা আমরা রেডিয়ানে বার করেছি, এটা আমরা ডিগ্রিতে রূপান্তর করব। যখনই কোনো কোণ রেডিয়ান থেকে ডিগ্রিতে আমাদের রূপান্তর করতে হয়, তখন রেডিয়ানে কোণের মানের সাথে 180/পাই দিয়ে গুণ করতে হয়। কত? 180/পাই দিয়ে গুণ করতে হয়। তাহলে যখনই আমরা এই কোণটাকে 180 ডিভাইডেড বাই পাই দিয়ে যখনই গুণ করব, তখন এটা চলে আসবে ডিগ্রিতে। তাহলে এবার বি কোণটার মান আমরা ডিগ্রিতে বার করি। অতএব অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত আসবে, পাই কে ইন্টু 180/পাই। এটা পুরোটা কি ডিগ্রিতে চলে আসলো, পাই আর পাই কেটে গেল, অর্থাৎ চলে আসলো 180 কে ডিগ্রি। তো বন্ধুরা আমরা এর মানটা জানি 60 কে, বি এর মানটা জানি 180 কে। এইবার বন্ধুরা এখানে কি বলছে, এখানে আরেকটা জিনিস যেটা বলছে সেটা হলো এই ত্রিভুজের এই তিনটে কোণ কি করছে, সমান্তর প্রগতি গঠন করছে। এবার বন্ধুরা সমান্তর প্রগতির অর্থ হচ্ছে যে, ধরে নেওয়া যাক, আমি তোমাদের একটু ছোট্ট করে বলে দিই যারা জানো না, ধরো তিনটে সংখ্যা আছে 5, 10 আর 15, এটা সমান্তর প্রগতি গঠন করছে। এখন সমান্তর প্রগতির অর্থ হলো যে 5 থেকে 10 কত বেশি, 5 বেশি, 10 থেকে 15 কত বেশি, 5 বেশি। যদি এইরকমটা সম্পর্ক হয়, তখন তাকে আমরা বলবো সমান্তর প্রগতি। তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে। আর এটা দেখো একটা নির্দিষ্ট ক্রমে আছে, ছোট থেকে বড় হতে পারে, আবার 15, 10, 5 এটাও হতে পারে, এটাও সমান্তর প্রগতিতে আছে। 15 থেকে 10 কত কম, 5 কম। 10 থেকে 5 কত কম, 5 কম। অর্থাৎ যদি এইরকমটা সম্পর্ক আমরা পাই, তখন তাকে আমরা বলবো যে এই সংখ্যাগুলো সমান্তর প্রগতিতে আছে। তো সমান্তর প্রগতিতে সবসময় সংখ্যাগুলো একটা নির্দিষ্ট ক্রমে থাকে, ছোট থেকে বড়, নালে বড় থেকে ছোট। তো এখানে আমাদের বলে দিয়েছে এই ত্রিভুজে তিনটে কোণ সমান্তর প্রগতি গঠন করছে। তাহলে সমান্তর প্রগতি যদি গঠন করে, তাহলে এখানে আমি ধরে নিতে পারি যে সব থেকে ছোট কোণটা এ, তাহলে এ সি আর তারপর বি, যেহেতু বিটা সব থেকে বড় কোণ, তাহলে এ সি বি এই যে ক্রমটা আমি বললাম ছোট থেকে বড়, এই ক্রমটা একটা সমান্তর প্রগতি গঠন করবে। তোমরা উল্টোটাও নিতে পারতে, বড় থেকে ছোট, অর্থাৎ বি সি এ এই তিনটে সংখ্যা সমান্তর প্রগতি গঠন করবে। তো আমরা এটা লিখতে পারি এবারে, যেহেতু অ্যাঙ্গেল এ থেকে অ্যাঙ্গেল সি বড়, অ্যাঙ্গেল সি থেকে আবার অ্যাঙ্গেল বি বড়, এবং এ সি বি মানে অ্যাঙ্গেল হবে, হ্যাঁ, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি। তোমরা অ্যাঙ্গেলটা এখানে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যাঙ্গেল না দিলেও কাটবে না। অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি সমান্তর প্রগতিতে আছে। তাহলে যখন সমান্তর প্রগতিতে থাকে বন্ধুরা, তখন একটা সম্পর্ক আমরা পাই। সেই সম্পর্কটা কি জানো, এই যে মাঝখানে যে পদটা আছে না, মাঝখানে যে পদটা, এটাকে বলি মধ্যপদ। এই মধ্যপদের মানটা সবসময় প্রথম পদ এবং শেষ পদ, অর্থাৎ ক্ষুদ্রতম এবং বৃহত্তম এই দুটো পদের গড়ের সমান হয়। তাহলে এখানে আমরা লিখতেই পারি অ্যাঙ্গেল সিটা হচ্ছে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো। দুটো সংখ্যার গড় কি করে বার করে, দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এ আর বি এর গড় কত হবে, a + b/2। তাহলে এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত, 2 × অ্যাঙ্গেল সি। আচ্ছা, এইবার এইখানে দেখো আমরা এ আর বি এর মানটা এইখান থেকে আমরা বসিয়ে দেবো। এর মান কত, 60 কে, আর বি এর মান কত, 180 কে। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সি এর মানটা বার করতে পারবো, খুব সহজ হয়ে যাবে। তাই আমরা এখানে এবার এটা করব। বন্ধুরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবে, যখন সমান্তর প্রগতি বলছে, তখন সমান্তর প্রগতিতে যে কোণগুলো সমান্তর প্রগতিতে থাকবে, সেই কোণগুলো একটা নির্দিষ্ট ক্রমে লিখতে হবে।
ঠিক আছে, যদি কোণটা যদি বড় থেকে ছোট হয় বা ছোট থেকে বড় হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি ছোট বড় যদি মিক্সড হয়ে যায় তাহলে কিন্তু সেটা সমান্তরাল প্রগতি গঠন করে না। যেমন আমি তোমাদের দেখালাম 5, 10, 15 সমান্তরাল প্রগতি গঠন করছে, সেটা 15, 10, 5 সমান্তরাল প্রগতি গঠন করবে, কিন্তু বন্ধুরা 10, 5, 15 সমান্তরাল প্রগতি গঠন করে না, কারণ 10 থেকে 5 কত কমলো 5, 5 থেকে 15 কত বাড়লো 10, এখানে -5 আর এখানে +10, এইটাকে আমরা বলি সাধারণ অন্তর। যখন একটা পদ থেকে তার পূর্ববর্তী পদকে বিয়োগ করা হয় তখন যে অন্তরটা পাওয়া যায় সেটাকে বলা হয় সাধারণ অন্তর। তো এখানে সাধারণ অন্তর -5, এখানে সাধারণ অন্তর +10, দুটো যেহেতু আলাদা তাই এটা সমান্তরাল প্রগতি হচ্ছে না। না হওয়ার কারণটা কি, 10, 5, 15 প্রথমে বড়, তারপর ছোট, তারপর আবার বড়, এই রকম ক্রমে কিন্তু কখনো সমান্তরাল প্রগতি হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ওই জন্য লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা যেমনটা বললাম এখানে আমি মানটা বসিয়ে দেবো। এর পরের স্টেজে আমরা কি করব, এর মানটা বসিয়ে দেবো 60K, এটা ডিগ্রিতে আসলো, প্লাস 180K, এটাও ডিগ্রিতে, আর ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল সি। আচ্ছা, 2 দিয়ে এটাকে কেটে দাও তাহলে কত হবে 30K, আর এটা হবে 90K, ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল সি আমরা পেলাম 90 আর 30 120K, আর এটাও কিন্তু ডিগ্রি। আচ্ছা, সি এর মান আমরা কে এর আকারে পেয়ে গেলাম, এ এর মান কে এর আকারে জানি, বি এর মান কে এর আকারে জানি, এবং যেহেতু এটা একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা সবাই জানি 180 ডিগ্রি হয়। সুতরাং এবিসি তিনটে কোণকে যখন আমরা যোগ করব সেই যোগফলটা 180 সমান হবে, অর্থাৎ সেখান থেকে একটা সমীকরণ গঠন হচ্ছে, সেই সমীকরণটাকে সমাধান করলে আমরা কে এর মান পাবো। আর কে এর মান পেয়ে গেলে তারপরে আমরা কে এর মান এখানে বসিয়ে দেবো, এর মানটা পেয়ে যাবো ডিগ্রিতে, বি এর মানটা পেয়ে যাবো ডিগ্রিতে, এবং সি এর মানটাও ডিগ্রিতে পেয়ে যাবো। কত সহজ একটি অঙ্ক। এবার আমরা লিখব আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তো বন্ধুরা এবার এর মানটা কি ছিল 60K, ডিগ্রি এককে ছিল, প্লাস বি 180K, এটাও ডিগ্রি, আর সি আমরা পেলাম 120K। আচ্ছা, এবার এখানে কি আসলো 120 আর 60 অর্থাৎ 180, 180, 180 360, 360K ইকুয়ালস টু 180। এখানে ডিগ্রি আর ডিগ্রি এককটা কেটে গেল, তাহলে কে এর যে মানটা হবে সেটা 180/360 অর্থাৎ 1/2। তাহলে বন্ধুরা কে এর মানটা আমরা পেয়ে গেলাম অর্ধেক। তাহলে এখন এর মানটা কত হবে 60 ইন্টু হাফ অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে এবার মানগুলো আমরা বার করে নিই। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু হবে 60K, এত ডিগ্রি সমান সমান 60 ইন্টু হাফ এত ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল সিটা বার করে নিই। অ্যাঙ্গেল সি ছিল 120K, আমরা ছোট থেকে বড় এই আকারে একটু উত্তরটাকে লিখছি, ঠিক আছে। 120 ইন্টু হাফ এত ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে অবশ্যই তৃতীয় কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, তার কারণ এই দুটো কোণের যোগফল কত আসলো 90 আসলো। তাহলে বি হচ্ছে কত ছিল, বি ছিল 180K, 180K, তার মানে আমরা পেয়ে গেলাম 180 ইন্টু হাফ এত ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। সুতরাং এটা হচ্ছে আমাদের আনসার। দেখো কত সহজ প্রশ্ন, শুধু আমাদের এখানে একটু বুঝতে হলো যে ত্রিভুজের যে তিনটে কোণ আছে সেটা যদি সমান্তরাল প্রকৃতিতে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো, এই জিনিসটাই কিন্তু বেশি করে বোঝার ব্যাপার আছে। এটা যদি আমরা ঠিক মতো না বুঝি তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু আমরা করতে পারবো না, তো এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কত নম্বর অঙ্কটা করলাম, আমরা 15 নম্বর অঙ্কটা করে ফেললাম। তাহলে 15 নম্বর অঙ্কের উত্তর 30, 60 এবং 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা 16 নম্বর প্রশ্ন সমাধানে চলে যাই। তো বন্ধুরা 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এখান থেকে বই থেকে পড়ছি। বলছে একটি ত্রিভুজের কোন তিনটি সমান্তরাল প্রগতিতে আছে,
ঠিক আগের মতো, ঠিক আছে। এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোন তিনটির মান রেডিয়ানে নির্ণয় করা, অর্থাৎ এখানে আমাদের রেডিয়ান এককে কিন্তু প্রকাশ করতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে একটা শর্ত দিয়েছে। প্রথম কথা হচ্ছে ত্রিভুজের তিনটে কোণ সমান্তর প্রকৃতি গঠন করছে। দ্বিতীয়ত, ত্রিভুজের যে বৃহত্তম কোণটা আছে সেটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হচ্ছে। তো বন্ধুরা ঠিক আগের মতো আমরা অঙ্কটাকে করব, শুরুটা আমাদের ঠিক আগের মতোই হবে। তাহলে আমরা এখানে ধরে নেব যেরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এ কোণটা সব থেকে ছোট, বি কোণটা সব থেকে বড়, সি কোণটা হচ্ছে এদের মাঝামাঝি। তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ হলো ক্ষুদ্রতম কোণ এবং অ্যাঙ্গেল বি হলো বৃহত্তম কোণ। এবার অতএব অ্যাঙ্গেল এ থেকে অ্যাঙ্গেল সি বড়, আবার অ্যাঙ্গেল সি থেকে অ্যাঙ্গেল বি বড়, ঠিক আছে। অ্যাঙ্গেল এ থেকে অ্যাঙ্গেল সি বড়, অ্যাঙ্গেল সি থেকে অ্যাঙ্গেল বি বড়। এবার লিখব যেহেতু ত্রিভুজ এবিসি এর কোণ তিনটি সমান্তর প্রগতিতে আছে, অতএব আমরা কি লিখতে পারি, অতএব এ প্লাস বি বাই 2 ইকুয়ালস টু কি হবে, সি হবে, তাই না। আমরা এখানে ধরে নিলাম যে এ কোণটা সব থেকে ছোট, বি কোণটা সব থেকে বড়, তাহলে সিটা কি হবে, মধ্য কোণ হবে বা মধ্যপদ হবে। এখন মধ্যপদটা সবসময় হয় প্রথম পদ এবং শেষ পদের গড়ের সমান, তাই এ প্লাস বি বাই 2 ইকুয়ালস টু আমরা সি পাবো। আচ্ছা, সাথে সাথে আমি এখানে লিখবো যে দেখো আর একটা কি দিয়েছে, এখানে শর্ত দিয়ে দিয়েছে বৃহত্তম কোণ, যেখানে এখানে উল্লেখ করে দাও, যেখানে বৃহত্তম কোণটা কি বলেছে, বৃহত্তম কোণটা বলছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাই তো। বৃহত্তম কোণটা কি বলছে, বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। হ্যাঁ, তাহলে বি কোণটা 2 ইন্টু অ্যাঙ্গেল এ। তাহলে বন্ধুরা এখানে আমরা বসিয়ে দিই, এটাকে বসিয়ে দিই। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এর জায়গায় আমরা কি লিখবো, 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি। তাহলে এখান থেকে বন্ধুরা আমরা কি পেলাম, এখানে 3 ইন্টু অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু পেলাম ডিভাইডেড বাই 2, এটা করে দিতে পারো, ডিভাইড 2 ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেল সি এর মান আমরা পেলাম 3 ইন্টু অ্যাঙ্গেল এ বাই 2। আচ্ছা, এইবার বন্ধুরা যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। কিন্তু বন্ধুরা আমরা জানি 180 ডিগ্রি কি হয়, 180 ডিগ্রি হয় পাই রেডিয়ানের সমান, 180 ডিগ্রি হয় পাই রেডিয়ানের সমান। তো আমরা ত্রিভুজের তিনটে কোণের যোগফল পাই রেডিয়ানের সমান লিখতে পারি। এবং এটা কেন লিখবো, কারণ এখানে ত্রিভুজের তিনটে কোণের মান রেডিয়ান এককে প্রকাশ করতে বলেছিল। ঠিক আগের অঙ্কটাতে ডিগ্রি বলেছিল, তাই আমরা 180 ডিগ্রির সাথে সমান করেছিলাম তিনটে কোণের যোগফল। এই ক্ষেত্রে আমরা তিনটে কোণের যোগফল পাই রেডিয়ানের সাথে সমান করব, ঠিক আছে। তাহলে এবার লিখবো, আমরা জানি কি লিখবো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু পাই রেডিয়ান। এবার বন্ধুরা আমরা অ্যাঙ্গেল এটাকে অ্যাঙ্গেল এ লিখবো, অ্যাঙ্গেল বিটা কি লিখবো, 2 ইন্টু অ্যাঙ্গেল এ, আর অ্যাঙ্গেল সিটাকে লিখবো 3 ইন্টু অ্যাঙ্গেল এ বাই 2 ইকুয়ালস টু পাই রেডিয়ান। আচ্ছা, এবার আমরা এখানে লসাগু করব, লসাগু হচ্ছে 2। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাও করতে পারবে, নিজেরা চেষ্টা করবে। তাহলে এখানে হয়ে গেল 2 ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস এখানে হয়ে গেল 4 ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস 3 ইন্টু অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু পাই রেডিয়ান। আচ্ছা, এবার পরের পার্টটা, তাহলে কত হলো, 4 3 7, 7 আর 2 9,
তাহলে 9 অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান, দুইটা পাশে চলে গেল। তাহলে অ্যাঙ্গেল এর মানটা আমরা কি পেয়ে গেলাম, 2 পাই রেডিয়ান বাই 9। তাহলে এটা একটা আনসার, 2 পাই রেডিয়ান বাই 9। এবার বন্ধুরা অ্যাঙ্গেল এটা তো ক্ষুদ্রতম কোণ ছিল, তাহলে বন্ধুরা অ্যাঙ্গেল বিটা কত হবে? অ্যাঙ্গেল বিটা আমরা জানি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, শর্ত দিয়ে দিয়েছিল। তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এর মান 2 পাই রেডিয়ান বাই 9, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 4 পাই রেডিয়ান বাই 9। আর অ্যাঙ্গেল সিটা কি ছিল? অ্যাঙ্গেল সিটা ছিল 3 ইন্টু অ্যাঙ্গেল এ বাই 2, অর্থাৎ 3/2 অ্যাঙ্গেল এ। তো 3/2 অ্যাঙ্গেল এর মানটা কত ছিল? 2 পাই রেডিয়ান বাই 9, 2 2 কেটে গেল, 3 আর এখানে 9 কেটে গেল, অর্থাৎ পাই রেডিয়ান বাই 3। তো বন্ধুরা এই কোণটা ছোট ছিল, তার থেকে বড় হচ্ছে সি কোণটা, তার থেকে বড় হচ্ছে বি কোণটা। তাহলে আমরা একটা ক্রমে আনসারটাকে লিখবো। তাহলে কি হবে? ত্রিভুজে তিনটে কোণের মান কি বেরোলো? তাহলে ত্রিভুজে তিনটে কোণের মান বেরোলো, এটা আনসার 2 পাই রেডিয়ান বাই 9, পাই রেডিয়ান বাই 3, 4 পাই রেডিয়ান বাই 9। এটাই হলো তাহলে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক ছিল, ঠিক আগের মতো অনেকটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 17 নম্বর অঙ্কে যাব। 17 নম্বর অঙ্ক। 17 তোমরা নিজেরা অঙ্কটা তোমরা তোমাদের বই থেকেও পড়তে পারো। দেখো কি বলছে, জি ডট পি মানে জিপি মানে হলো গুণোত্তর প্রগতি, ঠিক আছে। তো গুণোত্তর প্রগতির শ্রেণীভুক্ত তিনটি কোণের সমষ্টি 126 ডিগ্রি। আচ্ছা, বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা ও ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত 720:π হলে কোণগুলি ডিগ্রিতে নির্ণয় করো। তো বন্ধুরা এখানে যে তিনটে কোণের কথা বলা হচ্ছে, যাদের সমষ্টি বা যোগফল 126 ডিগ্রি, সেই তিনটে কোণ জিপিতে আছে, অর্থাৎ গুণোত্তর শ্রেণীতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে। তো এখন বন্ধুরা সমান্তর প্রগতি তো আমরা বুঝে গেলাম কি ছিল, এখন গুণোত্তর প্রগতি। এই গুণোত্তর প্রগতিটা তোমরা কিন্তু এর আগে ক্লাস 10-এ শিখে এসছো, অনুপাত সমানুপাতে, কিন্তু তখন সেটা গুণোত্তর প্রগতি এইরকম শব্দটা শোনোনি। দেখো আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। যেমন আমি যদি বলি যে তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাত তোমরা এই শব্দটা শুনেছো। আমি যদি বলি যে তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, ধরে নাও 5, 25 আর 125। দেখো এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। এখন ক্রমিক সমানুপাতের মান হলো, ক্রমিক সমানুপাতের মানে কি? ক্রমিক সমানুপাতের মানে হলো যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটার যে অনুপাত, সেটা সমান হবে তৃতীয় সংখ্যা, এই দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার অনুপাতের সাথে। কি বললাম? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাতটা দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাতের সাথে সমান হবে। যদি এমনটা হয়, এবং তোমরা দেখতে পাচ্ছ এমনটা হয়েছে, 5/125 1/5 হয়, 25/125 1/5 হয়, অর্থাৎ 5 কত 25, তাহলে 5 গুণ 25 কত 125, তাহলে 5 গুণ। যদি এমনটা হয় তখন আমরা সেই সংখ্যাগুলোকে বলবো গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এখানে 5/25, 25/125, যেহেতু দুটো অনুপাত সমান, তাই এখানে 5, 25, 125 এই তিনটে সংখ্যাকে আমরা বলবো যে ক্রমিক সমানুপাতে আছে, অর্থাৎ এই সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতি। এবং এই ধরনের যে সম্পর্কটা পাচ্ছে না, এই সম্পর্ক, এই যে তিনটে সংখ্যা যে সম্পর্কটা এখানে দেখাচ্ছে, যে দ্বিতীয় পদ আর প্রথম পদের, এটাকে দ্বিতীয় পদ বলবো বা মধ্যপদ বলবো, তো দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এক্ষেত্রে আমরা তো এটা মানে তোমাদের ক্রমিক সমানুপাতি বোঝালাম। কিন্তু গুণোত্তর প্রগতিতে আমরা কি করি, সবসময় দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করি। এখানে আমরা কি করেছিলাম, প্রথম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করেছি, এক্ষেত্রে আমরা অনুপাতটা সমান পেলাম। একইভাবে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ ভাগ করলাম, সমান পেলাম। কিন্তু আমরা গুণোত্তর প্রগতি কি করি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাবো? 5 পাবো। আবার তৃতীয় পদকে ঠিক তার পূর্ববর্তী পদ অর্থাৎ দ্বিতীয় পদ দিয়ে ভাগ করবো, তাহলে কত? 5 পাবো। তো এটা দুটো ক্ষেত্রে কিন্তু আমরা এই মানটা সমান পাচ্ছি, তখন এই পদটাকে আমরা বলি সাধারণ অনুপাত। এটাকে আমরা বলি কি? সাধারণ অনুপাত, ঠিক আছে।
তো ঠিক অনেকটা ক্রমিক সমানুপাতের মতো, কিন্তু ক্রমিক সমানুপাত না, অনেকটা ক্রমিক সমানুপাতের মতো। তো এই যে এই ধরনের সম্পর্ক যদি আমরা তিনটে সংখ্যা বা তার বেশি সংখ্যার মধ্যে পাই, তখন তাকে আমরা বলবো যে সংখ্যাগুলো কিসে আছে, গুণোত্তর প্রগতিতে আছে। ঠিক আছে, গুণোত্তর প্রগতিতে আছে। তো বন্ধুরা, গুণোত্তর প্রগতিতেও দেখো সংখ্যাগুলো একটা ক্রমে থাকে, তাই না? 5, তারপরে 25, তারপরে 125, অর্থাৎ ছোট থেকে বড় হতে পারে বা বড় থেকেও ছোট হতে পারে। আমরা 125, 25, 5 এটাকেও বলতে পারি যে গুণোত্তর প্রগতিতে আছে। আরো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এই যে 25টা যেটা পাচ্ছ না, 25টাকে আমরা কি করে পাবো? দেখো, আমরা 25টাকে এইভাবে লিখতে পারি, 25 স্কোয়ার ইকুয়ালস টু 5 × 125। ভালো করে লক্ষ্য করো, দেখো মধ্য পদটার বর্গ কার সমান হবে? প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হবে। লক্ষ্য করে দেখো, 25 স্কোয়ার 625 হয়, আর 5 আর 125 গুণ করলেও 625 হয়। তাহলে আমরা বলতেই পারি যে মধ্য পদের বর্গ প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হয়। ঠিক আছে, তো এটা কিন্তু ক্রমিক সমানুপাতির ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম অনুসরণ হচ্ছে। দেখো 25 স্কোয়ার, এখান থেকে আমরা লিখতে পারি 25 স্কোয়ার ইকুয়ালস টু 5 গুণ 125, তাই না? তাহলে গুণোত্তর প্রগতি আর ক্রমিক সমানুপাতি অনেকটা একই জিনিস। আচ্ছা, তাহলে এখন আমরা মনে রাখবো মধ্যপদ প্রথম এবং শেষ পদের বর্গের সমান হচ্ছে, আর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেবো, যে মানটা পাবো। তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ আর প্রথম পদের যে অনুপাত করব সেটা সমান হবে তৃতীয় পদ আর দ্বিতীয় পদের অনুপাতের সাথে। এটা মনে রাখবে। সমান্তর প্রগতিতে আমরা মাইনাস করি, গুণোত্তর প্রগতিতে আমরা কি করি? ভাগ করি, অনুপাত বার করি। আচ্ছা, এইবার গুণোত্তর প্রগতিতে আমরা বুঝে গেলাম। এখন এখানে যে তিনটে কোণের কথা বলা হচ্ছে, সেই তিনটে কোণ কি করছে? নিজেদের মধ্যে একটা গুণোত্তর প্রগতি গঠন করছে, আর তিনটে কোণের যোগফল কত? 126 ডিগ্রি। তো বন্ধুরা, আমরা ধরে নিই প্রথমে কোণ তিনটে। ধরি কোণ এক্স ওয়াই জেড, এখানে কোণ চিহ্ন দিতে পারো নাও দিতে পারো, কোণ এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে। গুণোত্তর প্রগতিতে অর্থাৎ জিপিতে আছে, যেখানে এক্স কোণটি হলো ক্ষুদ্রতম কোণ এবং জেড হলো বৃহত্তম কোণ। সুতরাং এখানে আমরা কি লিখব? যে এটা তাহলে মধ্যপদ হলো, তাহলে মধ্যপদ এবার লিখবো যেহেতু এক্স, আচ্ছা এটা লেখার দরকার, আমি তো লিখেই দিয়েছি। তাহলে লিখবো অতএব ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? এক্স জেড হবে, তাই না? মধ্যপদটার বর্গ কি হবে? প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হবে। আচ্ছা, এই সম্পর্কটা পেয়ে গেলাম, এবং এখানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো। আর সাথে সাথে আর কি বলেছে? যে তিনটে কোণের যে যোগফল সেটা হচ্ছে 126 ডিগ্রি। আচ্ছা, এবার সাথে সাথে লিখবো আবার x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 126 ডিগ্রি। আচ্ছা, এটা 2 নম্বর সমীকরণ লিখবো। এবার বন্ধুরা, আরো একটা সম্পর্ক এখানে দিয়েছে, বলছে যে বৃহত্তম কোণটার ডিগ্রি সংখ্যা, বৃহত্তম কোণ কোনটা? জেড। বৃহত্তম কোণটার ডিগ্রি সংখ্যা আর ক্ষুদ্রতম কোণটার রেডিয়ান সংখ্যার অনুপাত 720:π। তাহলে বৃহত্তম সংখ্যা জেড, তাহলে জেড ইস টু ক্ষুদ্রতম কোণ এক্স, তাহলে বৃহত্তম কোণের ডিগ্রি সংখ্যা 720, আর মানে এটা অনুপাতের আকারে, আর ক্ষুদ্রতম কোণের রেডিয়ান সেটা হচ্ছে পাই। তো এখান থেকে যেহেতু এটা অনুপাত দিয়েছে, তো এখান থেকে আমরা কি করব? কোণগুলোর প্রকৃত মান এখানে আমরা ধরে নেব। সেটা কি করে? এর সাথে একটা করে কে মানে একটা ধ্রুবক গুণ করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি z equals to 720k ডিগ্রি এবং x equals to পাইকে রেডিয়ান। ঠিক আছে, পাইকে রেডিয়ান। আচ্ছা, এটা যেহেতু রেডিয়ানে আছে আর আমাদের কোণগুলো কিসে বার করতে বলেছে? কোণগুলো রেডিয়ান, হ্যাঁ ডিগ্রিতে বার করতে বলেছে, তাই আমরা এই কোণটাকে রেডিয়ানটাকে ডিগ্রিতে রূপান্তর করব।
তাহলে ডিগ্রিতে যদি রূপান্তর করি তাহলে আমরা কি করি, আমরা জানি 180/π দিয়ে গুণ করতে হয়। তাহলে যখনই গুণ করবো তখন এটা ডিগ্রিতে রূপান্তর হয়ে যাবে। পাই আর পাই কেটে দেবো, তাহলে কত পাবো, 180k ডিগ্রি। খুব সহজ, এটা আমরা আগেও করেছি। আচ্ছা, তাহলে জেড এর মান আমরা পেয়ে গেলাম, এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এবার জেড আর এক্স যদি পেয়ে যাই তাহলে এখানে বসিয়ে দিলে ওয়াই এর মানটা আমরা কে এর আকারে পেয়ে যাব। তাই এবার 1 নম্বর সমীকরণে আমরা এক্স আর জেড এর মানটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা কি করব, আমরা ওয়াই এর মান কে এর আকারে বার করব। আচ্ছা, এবার 1 নং সমীকরণ থেকে পাই y স্কয়ার ইকুয়ালস টু x এর মান 180k আর z এর মান 720k। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে 18টাকে আমরা এইভাবে লিখতে পারি 9 × 20, 720কে আমরা লিখতে পারি 9। দেখো 720কে আমরা যে সংখ্যাগুলো এখানে আমরা গুণ করবো সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, 9 দিয়ে 8 নং 72। এবার এখানে 20 আছে, তাই এখানে 20 নিচ্ছি। জোড়া জোড়া সংখ্যা থাকলে তবেই তো স্কোয়ারটা যখন আমরা এখান থেকে নিয়ে আসবো তখন রুট আসবে। তাহলে রুটের ভেতরে জোড়া জোড়া সংখ্যা থাকলে তবেই বর্গমূলের হিসাবে বাইরে বেরোবে। তাহলে 20 নিলে 4, তাহলে 720কে লিখবো 9 × 20 × 4, আর এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে, তার মানে কে স্কোয়ার। আচ্ছা, এটা লেখার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, আমি তোমাদের বললাম যে এবার যখন আমি স্কোয়ারটা তুলবো তখন কি হবে, রুট হয়ে যাবে, তাই না, বর্গমূল হয়ে যাবে। তাহলে y ইকুয়ালস টু রুট 9 স্কোয়ার, দুটো 20 আছে, 20 স্কোয়ার, 4 আছে আর কে স্কোয়ার আছে। তো বন্ধুরা 9 স্কোয়ার বর্গমূল কত, 9, দুটো 20 আছে, তাহলে একটা 20 বাইরে বেরোবে, 4-এর বর্গমূল 2 হয় আর কে স্কোয়ারের বর্গমূল কে হয়। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, তাহলে 2 × 2 = 4, 40, 40 4 9 36, 360k, 360k। এটা অবশ্যই ডিগ্রি আকারে আছে। ঠিক আছে, আচ্ছা, y এর মানটা আমরা পেয়ে গেলাম k এর আকারে, x এর মানটা পেয়ে গেলাম k এর আকারে, z এর মানটা পেয়ে গেলাম k এর আকারে। এবার আমরা কি করব, এই 2 নম্বর সমীকরণটাতে এবার আমরা মানগুলো বসিয়ে দেব। আচ্ছা, 2 নম্বর সমীকরণে আমরা কি জানি, এবার এখানে মানটা বসিয়ে দিই। x এর মান আমরা কি বলেছিলাম, 180k ডিগ্রিতে আছে, y এর মান 360k ডিগ্রিতে আছে, z এর মান 720k এটাও ডিগ্রিতে আছে, ইকুয়ালস টু 126 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে আমরা k এর মান বার করব। তাহলে 360 আর 180, 400, 500, 540, 540 আর 720, তাহলে 60, 1260, 1260k। এখানকার ডিগ্রি ক্যান্সেল হয়ে গেল, তাহলে k ইকুয়ালস টু কত আসলো, এখানে কেটে দাও, তাহলে হবে 1/10। তাহলে বন্ধুরা k এর মান 1/10। তাহলে এবার আমরা x এর মান, y এর মান, z এর মান বার করব, খুব সহজ। তাহলে x এর মান কি ছিল, 180k, এত ডিগ্রি, তাহলে বসিয়ে দাও 180 × 1/10 এত ডিগ্রি, অর্থাৎ 18 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা y লিখব। y এর মানটা কত ছিল, 360k, তাহলে 360 × 1/10 এত ডিগ্রি, অর্থাৎ 36 ডিগ্রি। আর z এর মানটা ছিল 720k, অর্থাৎ 720 × 1/10 এত ডিগ্রি, অর্থাৎ 72 ডিগ্রি। তো বন্ধুরা এই হলো আমাদের উত্তর, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 72 ডিগ্রি। তাহলে অত্যন্ত সহজ একটি অঙ্ক ছিল, জটিল না। তোমাদের শুধু বুঝতে হবে জিপি বা গুণোত্তর প্রগতি বলতে কি বোঝায়। ঠিক আছে, যখন 3টে সংখ্যা বা তার বেশি সংখ্যার মধ্যে এরকম সম্পর্ক পাওয়া যাবে যে কোনো একটি পদ থেকে তার পূর্ববর্তী পদের যে অনুপাত, সেটা যদি প্রত্যেকটার ক্ষেত্রে, যদি প্রত্যেকটা মানে প্রতিটার ক্ষেত্রে আমরা এই যে নিয়মটা প্রয়োগ করলাম, কোনো একটা পদ তার পূর্ববর্তী পদের যে অনুপাত যদি সেটা সমান হয় প্রতি ক্ষেত্রে, তখন সেই সংখ্যাগুলোকে আমরা বলবো যে গুণোত্তর প্রগতিতে আছে। ঠিক আছে, তার মানে এই যে অনুপাতটা আমরা পাচ্ছি, অনুপাতটাকে আমরা বলি সাধারণ অনুপাত। তো এক্ষেত্রে দেখো 36/18 কত হচ্ছে 2, 72/36 কত হচ্ছে 2, তার মানে এখানে সাধারণ অনুপাত কত 2, 18 2 × 36, 36 2 × 72, তার মানে তিনটে কোণ কি আছে, গুণোত্তর প্রগতিতে আছে।
তাহলে খুব সহজ অঙ্ক ছিল। এবার আমরা পরের অঙ্কতে চলে যাব। আচ্ছা, তো বন্ধুরা 18 নম্বর অঙ্ক কি বলছে, একটি চতুর্ভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ক্ষুদ্রতম কোণটির বৃত্তমান আমাদের এখানে বার করতে হচ্ছে, বৃত্তীয় এককে ক্ষুদ্রতম কোণটার মান বার করতে হবে। আর একটা চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ এখানে উল্লেখ করেনি, তাহলে যে কোনো চতুর্ভুজ আমরা ধরে নেব। আমরা জানি চতুর্ভুজে 4টে কোণ হয়, তো সেই 4টে কোণের কোণ সমান্তর প্রগতিতে আছে, আর বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তো বন্ধুরা আমরা তাহলে অঙ্কটাকে করি। তাহলে ধরে নাও আমি এখানে ধরে নিচ্ছি এবিসিডি একটা চতুর্ভুজ। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে আমি অঙ্কটা শুরু করার আগে তোমাদের আমি সমান্তর প্রগতিতে একটা সম্পর্ক বুঝিয়ে দিই, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আমি 4টে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে এরকম লিখছি, 5, 10, 15, 20। এবার আমি জিজ্ঞাসা করি বন্ধুরা, এখানে সাধারণ অন্তর কত? সমান্তর প্রগতিতে সাধারণ অন্তর পাওয়া যায়। সাধারণত কি করে বার করব, কোন একটি পদ থেকে পূর্ববর্তী ঠিক তার পূর্ববর্তী পদকে বিয়োগ করতে হবে। যেমন 10 থেকে 5 বাদ দেবো, কত পাবো? 5 পাবো। 15 থেকে 10 বাদ দেবো, কত পাবো? 5 পাবো। 20 থেকে 15 বাদ দিলে 5 পাবো। তার মানে এখানে সাধারণ অনুপাত কত? এখানে 5। এবার এই যে 5টা আছে না, এই 5টা দেখো একটা সম্পর্ক তৈরি করছে, এটাকে আমরা বলি প্রথম পদ। কি বলি? প্রথম পদ। এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এবার লক্ষ্য করবে, যেটা দ্বিতীয় পদ এটাকে যদি আমি প্রথম পদ ধরি, অর্থাৎ এ ধরি, এটা হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ A1 লিখলাম। তাহলে দ্বিতীয় পদ A2, এটা কি হবে দেখো তো, প্রথম পদের সাথে 5 অর্থাৎ সাধারণ অন্তরটা যোগ করলেই আমরা কিন্তু দ্বিতীয় পদটা পাচ্ছি। দেখো A1টা তো 5, তার সাথে সাধারণ অন্তর যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি 10। আচ্ছা, তৃতীয় পদ, এটা তৃতীয় পদ, তো তৃতীয় পদ A3, সেটা কি করে পাচ্ছি? দেখো প্রথম পদের সাথে যখনই আমি 2 × 5 করছি, দেখো এখানে 5 বাড়লো, পরেরটাতে আবার 5 বাড়লো, তার মানে 2 × 5 অর্থাৎ 10 বাড়লো। কার থেকে? প্রথম পদের সাপেক্ষে এটা তৃতীয় পদটা 10 বাড়লো। চতুর্থ পদটা 5, 5, 5 অর্থাৎ 3 × 5 15 বাড়লো। লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে 5, A1 মানে 5, আর এটা হচ্ছে 10, তার মানে কত হলো? 15 পেলাম, তাই না? 15 পেলাম। আর এটা কত পেলাম? 10 পেলাম। আর চতুর্থ পদটা কি হলো? চতুর্থ পদটা প্রথম পদ প্লাস 3 × 5 অর্থাৎ 20। তাহলে যখন চতুর্থ পদ বলছি তখন সেটা প্রথম পদ প্লাস সাধারণ অন্তর 3 × সাধারণ অন্তর। যখন তৃতীয় পদ বলছি তখন প্রথম পদ প্লাস 2 × সাধারণ অন্তর। যখন বলছি দ্বিতীয় পদ, প্রথম পদ প্লাস 1 × সাধারণ অন্তর। তাহলে যখন দ্বিতীয় পদ তখন 1 × সাধারণ অন্তর, তৃতীয় পদ তখন 2 × সাধারণ অন্তর, চতুর্থ পদ তখন 3 × সাধারণ অন্তর, চতুর্থ পদ 3 × সাধারণ অন্তর, চতুর্থ পদ 3 × সাধারণ অন্তর, তৃতীয় পদ 2 × সাধারণ অন্তর। প্রথম পদ তো থাকবেই, এটা আমি বলছি না, থাকবেই। এবার যদি আমি বলি সপ্তম পদ কত হবে, তাহলে তখন বলবে প্রথম পদ প্লাস 6 × সাধারণ অন্তর, 6 × সাধারণ অন্তর। যখন 7 বলছি তখন 6 গুণ সাধারণ অন্তর। এইটা তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? এটাই তোমাদের জানতে হবে। তাহলে যখন আমি বলবো আচ্ছা n তম পদ কত হবে, তখন তুমি বলবে প্রথম পদ প্লাস n - 1 × সাধারণ অন্তর। n এর থেকে তো 1 কম হবে, যখন 7 বলছি এখানে লিখছি 6, যখন 4 বলছি এখানে লিখছি 3, যখন 3 বলছি তখন এখানে বলছি 2। তাহলে যখন বলবো n, তাহলে লিখতে হবে n - 1। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো আমরা অঙ্কটাতে যাই, অঙ্কটা খুব সহজ হয়ে যাবে এবারে। এবার চতুর্ভুজে 4টে কোণ আছে, তো আমরা সেটা ধরে নিচ্ছি। ধরি ABCD চতুর্ভুজের অ্যাঙ্গেল A থেকে অ্যাঙ্গেল B বড়, অ্যাঙ্গেল B থেকে অ্যাঙ্গেল C আরো বড়, আর অ্যাঙ্গেল D আরো বড়। তার মানে D কোণটা হচ্ছে সব থেকে বড়, A কোণটা হচ্ছে সব থেকে ছোট। এবং তাহলে একটা ক্রমে আছে ABCD ছোট থেকে বড়, তাহলে আমরা সমান্তর প্রগতিতে লিখতেই পারি যে ABCD সমান্তর প্রগতিতে আছে। এবং অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C, অ্যাঙ্গেল D সমান্তর
প্রগতিতে আছে। অর্থাৎ আমরা এখানে কি লিখব, যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে বি কোণটা, এটা তো দ্বিতীয় কোণ, তাহলে দ্বিতীয় কোণটা কি হবে, প্রথম কোণটার সাথে সাধারণ অন্তর যোগ করতে হবে। তোমাদের এক্ষুনি শেখালাম, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে দ্বিতীয় পদটা কি হবে, প্রথম পদ প্লাস সাধারণ অন্তর। এবার সাধারণ অন্তরটা আমরা এখানে কে ধরে নিলাম, ঠিক আছে, তাহলে কে এখানে কি সাধারণ অন্তর, যার মানটা শূন্য নয়, শূন্য হবে না। আচ্ছা, তৃতীয় কোণটা অর্থাৎ সি, সেটা কি হবে, প্রথম কোণটা প্লাস 2 ইন্টু সাধারণ অন্তর। আচ্ছা, চতুর্থ কোণটা, প্রথম কোণটা প্লাস 3 ইন্টু সাধারণ অন্তর। আশা করছি তোমরা বুঝেছো। আচ্ছা, তিনটে কোণ আমি পেয়ে গেলাম, প্রথম কোণ, দ্বিতীয় কোণটা, দেখো প্রথম কোণটা এ, দ্বিতীয় কোণটাও পেয়ে গেলাম এ কোণের আকারে, তৃতীয় কোণটাও পেয়ে গেলাম এ কোণের আকারে, চতুর্থ কোণটাও পেয়ে গেলাম এ কোণের আকারে। এখন বন্ধুরা, সমান্তর প্রগতির আরো একটি সূত্র আমি এখানে প্রয়োগ করব, সেটা কি, n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল, সেটা কত হবে, n/2 প্রথম পদ প্লাস শেষ পদ। এটা মনে রাখতে হবে, এটা সমান্তর প্রগতির ক্ষেত্রে সূত্র লেখালাম আমি, ঠিক আছে। সমান্তর প্রগতিতে n সংখ্যক পদ আছে, ধরে নাও n সংখ্যক পদ মানে সে nটার মান 3 হতে পারে, 4 হতে পারে, 10টা পদ হতে পারে, এরকম। তো n সংখ্যক পদের যোগফল কত হবে, n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। আমি তোমাদের একটু উদাহরণটা নিয়ে দেখাই, 5, 10, 15, 20। আমি যদি বলি সবকটা পদের যোগফল কত, তোমরা তো খুব সহজেই যোগ করে দেবে, কিন্তু বন্ধুরা আমরা এই সূত্রের মাধ্যমে এটাকে যোগ করা শিখে নিই একটু। দেখো এখানে কটা পদ আছে, 4, তাহলে n এর মান কত, 4। আচ্ছা, 4 n/2, তাহলে n/2 বসিয়ে দিলাম। প্রথম পদ কত, এটা প্রথম পদ 5, শেষ পদ কত, 20। তাহলে এবার 20 প্লাস 5 কত হলো, 25, আর এখানে কাটাকুটি করে কত আসবে, 2, তাহলে 2 ইন্টু 25 অর্থাৎ 50। এবার তোমরা যোগ করে দেখো, 20, 15, 35, 35 আর 5, 40, 40 আর 10, 50। দেখো কত সহজ, তাই না? অত্যন্ত সহজ একটি সূত্র, যার মাধ্যমে আমরা সবকটা পদের যোগফল বার করতে পারি। আচ্ছা, এটা কেন বোঝালাম তোমাদের বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা হয়তো বুঝতে পারছো ব্যাপারটা কি। তো চতুর্ভুজের কটা কোণ আছে, 4টে কোণ, এবং এই 4টে কোণ সমান্তর প্রগতিতে আছে। তাহলে যদি 4টে কোণ হয় তাহলে 4টে পদ হলো, তাহলে এইগুলোকে আমরা পদ হিসেবে বিবেচনা করব। তাহলে 4টে পদ, সেই 4টে পদের যোগফল আমরা এই সূত্রে প্রয়োগ করব, যার মধ্যে প্রথম পদটা হচ্ছে অ্যাঙ্গেল এ, শেষ পদটা হচ্ছে অ্যাঙ্গেল ডি। অর্থাৎ n হচ্ছে 4, যেহেতু 4টে পদ 4টে কোণ, তাহলে 4/2 প্রথম পদ হচ্ছে এ আর শেষ পদ হচ্ছে ডি, অর্থাৎ a প্লাস ডি। এটা কি পাবো, 4টে কোণের যোগফল, আর আমরা জানি চতুর্ভুজে 4টে কোণের যোগফল হয় 360 ডিগ্রি। তাহলে আমরা লিখবো n এর জায়গায় 4, এখানে 2, প্রথম পদে লিখবো a, শেষ পদে লিখবো d, ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু আমরা লিখবো 360 ডিগ্রি, ঠিক আছে। আর সাথে সাথে আরো একটা এখানে শর্ত দিয়ে দিয়েছে, সেটা কি, সেটা বলেছে যে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ঠিক আছে, বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। আচ্ছা, এর পরের অংশটা আমি করছি এখানে। আচ্ছা, এখন আমরা কি লিখবো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু কি হবে, এই সূত্রটা প্রয়োগ করে দেবো, 4/2 প্রথম পদ অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি, ঠিক আছে, কারণ এটা সমান্তর প্রগতি গঠন করছে। আচ্ছা, এবার 4টে কোণের যোগফল হয় 360 ডিগ্রি, ইকুয়ালস টু 4 আর 2 ক্যান্সেল হয়ে 2 হলো, আর অ্যাঙ্গেল এ। আচ্ছা, এবার এ কোণটা কি ছিল, সব থেকে ছোট ছিল, আর ডি কোণটা কি ছিল, সব থেকে বড় ছিল। এবার আমরা এখানে লিখবো, যেহেতু বলে দিয়েছে বড় কোণটা ছোট কোণের দ্বিগুণ, এটা দিয়ে দিয়েছে, তাই না, যেহেতু এটা দিয়ে দিয়েছে, দেখো প্রশ্ন উল্লেখ আছে যে বড় কোণটার মান মানে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে বলতেই পারি বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে এই যে ডিটা দেখতে পাচ্ছি, এই ডি এর জায়গায় আমরা কি লিখবো, 2 ইন্টু অ্যাঙ্গেল এ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা,
তাহলে আমরা কি করলাম, চারটে কোণের যোগফল আমরা জানি চতুর্ভুজে 360 ডিগ্রি হয়, আর এটা হচ্ছে সমান্তর প্রগতির যোগের সূত্র, সেটা বসিয়ে দিলাম। এবার এখানে ডি এর মানটা যেহেতু বলে দিয়েছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাই এখানে বসিয়ে দিলাম। আচ্ছা কি পেলাম, 2 আর 360 কেটে গেল। দেখো তাহলে a প্লাস 2a মানে কত হলো, 3 ইন্টু অ্যাঙ্গেল a, আর এই 2 আর 360 কেটে দিলাম, কত হবে 180। এবার 180 এবারে 3 এখানে কেটে দিলাম 60, তাহলে অ্যাঙ্গেল এর মান কত 60 ডিগ্রি। আচ্ছা এটা ছিল ক্ষুদ্রতম কোণ, আর এখানে আমাদের সেটাই চেয়েছে যে ক্ষুদ্রতম কোণটি বৃত্তীয় মান। তো বন্ধুরা বৃত্তীয় মান চেয়েছে, তো বৃত্তীয় মানে বার করতে গেলে আমাদের কি করতে হবে, ডিগ্রির মানের সাথে π/180 গুণ করতে হবে। ঠিক আছে, π/180 গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে গেল পাই রেডিয়ান বাই 3। তাহলে এটাই হলো ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান, আনসার। দেখো কত সহজ অঙ্ক ছিল, খুব একটা জটিল না, কিন্তু অন্য অঙ্ক থেকে একটু আলাদা, যে কারণে তোমাদের এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবে এই অঙ্কটা তোমরা খুব সহজেই করতে পারবে, কারণ এটা একদম নতুন ধরনের কিছু আমরা পেলাম, যেখানে আমরা যোগফলের সূত্র কাজে লাগালাম, যেখানে আমরা সাধারণ অন্তর বুঝলাম। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমাদের এখানে কাজে লাগাতে হলো, এগুলো একদম পুরোপুরি নতুন, তাই তোমাদের এখানে বারবার করে এটাকে প্র্যাকটিস করতে হবে, তবে জিনিসগুলো তোমরা জিনিসটা আয়ত্ত করতে পারবে, শিখতে পারবে। ঠিক আছে, আর যেখানে যেখানে আমি সূত্র ব্যবহার করছি অবশ্যই তোমরা সেগুলো বক্স করে আলাদা করে নোট করে লিখে রাখবে, কারণ ওইগুলো আমরা অন্য অঙ্কেও কিন্তু কাজে লাগাবো। যেখানে যেখানে আমরা দেখবো, অনেক জায়গায় দেখবে তোমরা গুণোত্তর প্রগতি কাজে লাগছে, সমান্তর প্রগতি কাজে লাগছে, তো তাদের যে ছোট ছোট সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো ভালো করে তোমাদের এগুলো করতে হবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা কত নম্বর অঙ্কে যাব, এখন আমরা 18 নম্বর করলাম, এবার আমরা 19 নম্বর অঙ্কে চলে যাব। 19 নম্বর অঙ্ক। আচ্ছা 19 নম্বর অঙ্ক দেখো কি বলছে, যে কোনো পঞ্চভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত। এখানে আবার আমরা পাচ্ছি একটা পঞ্চভুজ আর তাদের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ, বড় কোণটা ছোট কোণের 3 গুণ। ডিগ্রি ও রেডিয়ানে কোণগুলির মান নির্ণয় করো, অর্থাৎ 5খানা কোণ পাবো, কারণ পঞ্চভুজ বলেছে, এবং সেই পঞ্চভুজটা মানে আমরা জানি পঞ্চভুজ মানে 5টা বাহু দিয়ে আবদ্ধ একটা সামতলিক চিত্র হবে, এবং এটাও জানি যে পঞ্চভুজের 5টা কোণ হয়। কোনো সামতলিক বদ্ধ চিত্রে যদি 5টা বাহু হয় তাহলে তার 5টা কোণও হবে। যেমন ত্রিভুজে 3টে বাহু আছে, তাই ত্রিভুজে 3টে কোণ, চতুর্ভুজে 4টে বাহু 4টে কোণ, তাহলে পঞ্চভুজে 5টা বাহু 5টা কোণ হয়, এবং সেই 5টা কোণ সমান্তর প্রগতিতে আছে। তাহলে এখানে আমরা পঞ্চভুজটা ধরে নেব যে এ বি সি ডি ই, এবং তার যে কোণগুলোর যে ক্রম সেটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আমাদের ধরে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা সমান্তর প্রগতিটা সাজাতে পারবো। আর এখানে আমরা একটা সাধারণ অন্তরও ধরে নেব। ঠিক আছে, আগের অঙ্কটা যেরকম আমরা কে ধরেছিলাম, এখানে একটা সাধারণ অন্তর আমরা কে ধরে নিয়ে অঙ্কটাকে করব। আর এখানে সাথে সাথে শর্ত দিয়েছে, ঠিক আগের মতো অঙ্কটা আমরা করব। আচ্ছা সাথে সাথে এখানে আমরা কি করব, আগের মধ্যে যেরকম আমরা করেছিলাম চারটে কোণের যোগফলের একটা সূত্র লিখেছিলাম n/2 প্রথম পদ প্লাস শেষ পদ, এখানে আমরা তাই করব। প্রথম পদটা হচ্ছে পঞ্চভুজের ক্ষেত্রে a মানে ছোট কোণ, আর একেবারে শেষ কোণটা হচ্ছে ই কোণ, যেটা সব থেকে বড় কোণ, তাহলে এ কোণ আর ই কোণের যোগফল, ওটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু n/2, এটা হচ্ছে 5টা কোণের সমষ্টি। আর সাথে সাথে ওই 5টা কোণের সমষ্টি কত হয় পঞ্চভুজের, 540 ডিগ্রি হয়। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে যে পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি বা যোগফল কত, 540 ডিগ্রি হয়। ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি, চতুর্ভুজের ক্ষেত্রে 360 ডিগ্রি, পঞ্চভুজের ক্ষেত্রে 540 ডিগ্রি। যদি না মনে থাকে তাহলে একটা সূত্র তোমাদের বলে দিই, এটা মনে রাখবে যে 2n - 4 ইন্টু 90 ডিগ্রি, এটা তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো, তোমাদের জ্যামিতিতে ছিল। কোনো বহুভুজের অন্তঃকোণ মানে ভিতরে যতগুলো কোণ আছে সব কোণগুলোর সমষ্টি বা যোগফল কত হবে, এইটা হবে, যেখানে এনটা হচ্ছে বাহু সংখ্যা। এবার এনটা যখন আমরা 3 বসাবো তাহলে কত হবে, 2 × 3 - 4 ইন্টু 90 ডিগ্রি। n 3 মানে ত্রিভুজ হলো, তাহলে 3 × 6 6 - 4 2 2 × 90, অর্থাৎ কত হবে 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এনটা যখন আমরা 3 বসাবো, এনটা যখন আমরা 4 বসাবো তাহলে চতুর্ভুজ হবে। তাহলে দেখো 4 × 2 = 8 8 - 4 4 হয়, 4 × 36 360 হবে, তাহলে কত হবে এটা 360 ডিগ্রি হবে। আর এনটা যখন আমরা 5 বসাবো তাহলে কত হবে, 2 × 5 - 4 ইন্টু 90, তাহলে কত হচ্ছে 10 - 4 6 6 × 90, অর্থাৎ 540 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের 5টা কোণের যোগফল কত, 5টা অন্তঃকোণের যোগফল কত, 540 ডিগ্রি। এটা আমাদের মাথায় রাখতে হবে, কেন আমরা ঠিক এই জিনিসটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা এই সূত্রটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে আমরা ধরে নিই ABCDE
পঞ্চভুজের অ্যাঙ্গেল এ থেকে অ্যাঙ্গেল বি বড়, অ্যাঙ্গেল বি থেকে অ্যাঙ্গেল সি বড়, অ্যাঙ্গেল সি থেকে অ্যাঙ্গেল ডি বড়, আর অ্যাঙ্গেল ডি থেকে অ্যাঙ্গেল ই বড়, যেখানে যেখানে অ্যাঙ্গেল ইটা বলে দিয়েছে 3 ইন্টু অ্যাঙ্গেল এ, তাই তো? আমি অঙ্কটাকে একবার বলে দেখে নিই কি বলছে, যে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের 3 গুণ, হ্যাঁ এটা বলে দিয়েছে। এবং কোণগুলি সমান্তর প্রগতিতে আছে, প্রগতিতে আছে, ঠিক আছে? এবার তাহলে এবার কি লিখবো, অতএব অ্যাঙ্গেল বি কি হবে, বিটা হবে অ্যাঙ্গেল এ প্লাস সাধারণ অন্তর, কেটা কি সাধারণ অন্তর, তাহলে দ্বিতীয় পদটা কি হবে, প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করব, তাহলে কেটা হচ্ছে সাধারণ অন্তর যার মান 0 হবে না। আচ্ছা, তৃতীয় পদ অর্থাৎ সিটা কি হবে, তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ মানে হলো প্রথম পদ প্লাস 2 ইন্টু সাধারণ অন্তর। চতুর্থ পদ অর্থাৎ ডি কি হবে, প্রথম পদ প্লাস যেহেতু চতুর্থ পদ তাহলে হবে 3 ইন্টু সাধারণ অন্তর। আচ্ছা, পঞ্চম পদ অর্থাৎ ই কি হবে, প্রথম পদ প্লাস 4 ইন্টু সাধারণ অন্তর। আচ্ছা, এবার আমরা 5টা কোণ এ বি সি ডি ই সবই এর আকারে জানলাম, তাই না? বি এর মান এর আকারে, সি এর মান এর আকারে, ডি এর মান এর আকারে, সবকটার মান আমরা এর আকারে পেয়ে গেলাম। তাহলে এর মানটা যদি আমরা বার করে নিতে পারি আর সাধারণ অন্তরটা যদি বার করে নিতে পারি তাহলে প্রত্যেকটা কোণের মান আমরা পেয়ে যাব, তাই না? তাহলে আমাদের কি বার করতে হবে, এ কোণটার মান বার করতে হবে আর সাধারণ অন্তরটার মান বার করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা এ কোণটার মান এখানে বার করি। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা সমষ্টির সূত্র কাজে লাগাবো। এবার আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই অর্থাৎ 5টা কোণের সমষ্টি কত হয়, 540 ডিগ্রি। আচ্ছা, এবার এই যে যোগফলটা আমরা একটা সমান্তর প্রগতির সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ 5/2 প্রথম পদ অ্যাঙ্গেল এ প্লাস শেষ পদ অ্যাঙ্গেল ই এর সমান হবে, ঠিক আছে, ইকুয়ালস টু 540 ডিগ্রি। বোঝা গেল, 540 ডিগ্রি। এবার যেহেতু শর্তানুযায়ী বলে দিয়েছে ই কোণটা 3 ইন্টু অ্যাঙ্গেল এ, তাহলে ই এর জায়গায় আমরা লিখবো 3 ইন্টু অ্যাঙ্গেল এ, তাহলে 5/2 ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস 3 ইন্টু অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 540 ডিগ্রি। এবার এই 5 আর 540 কেটে দাও, আর এখানে 4a হলো 4 অ্যাঙ্গেল এ বাই 2 ইকুয়ালস টু 108 ডিগ্রি। 4 আর 2 কেটে দাও, আবার এই 2 আর 108 কেটে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এর মানটা কত, 54 ডিগ্রি। আচ্ছা, এখানে মানগুলো আমাদের কিসে বার করতে বলেছে, মানগুলো আমাদের ডিগ্রিতেও বার করতে বলেছে আবার রেডিয়ানেও বার করতে বলেছে। আচ্ছা, ডিগ্রিতে পেয়ে গেলাম, এটা রেডিয়ানে কত হবে, রেডিয়ানে বার করতে গেলে আমরা কি করব, π/180 দিয়ে গুণ করে নেবো, ঠিক আছে? তাহলে এবার 9 দিয়ে কাটো, 9 6 54, 9 দিয়ে 18, 9 দুগুণে 20, তাহলে 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে 10 দুগুণে 20। তাহলে বন্ধুরা আমরা এর মান কি পেলাম, 3 পাই রেডিয়ান বাই 10। আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে এখানে। এবার আমাদের সাধারণ, এবার ই কোণটা কত, 3 ইন্টু অ্যাঙ্গেল এ ছিল, সেটা আমরা বার করব। তাহলে ই কোণটা বার করে নিই, তাহলে অ্যাঙ্গেল ই সেটা কি ছিল, 3 ইন্টু অ্যাঙ্গেল এ, তাহলে 3 ইন্টু 54 ডিগ্রি, তার মানে হয়ে গেল 3 4 12, হাতে 1 3 5 15, 162 ডিগ্রি। আর এটা যদি রেডিয়ানে বার করি তাহলে এই কোণটার সাথে 3 গুণ করে দেবো, 3 ইন্টু 3 পাই রেডিয়ান বাই 10, তাই না? এ কোণের বৃত্তীয় মান কত, 3 পাই রেডিয়ান বাই 10, তাহলে তার সাথে আমরা 3 গুণ করে দেবো, অর্থাৎ আমরা কি পাবো, 9 পাই রেডিয়ান বাই 10। আচ্ছা, আমরা কিন্তু এ কোণের মান পেয়ে গেলাম, ই কোণের মান পেয়ে গেলাম। এবার বন্ধুরা আমরা সর্বপ্রথম কে এর মানটা বার করবো। কে এর মানটা কি করে বার করবো, দেখো এইটাকে আমরা কাজে লাগাবো, এটাকে কাজে লাগাবো। তাহলে লিখবো যেহেতু অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ প্লাস 4k, অতএব এখান থেকে আমরা কি পাবো, কে ইকুয়ালস টু কত,
কে ইকুয়ালস টু আসবে অ্যাঙ্গেল ই মাইনাস অ্যাঙ্গেল এ বাই 4, তাই না, বাই 4। আচ্ছা, এরপরে অ্যাঙ্গেল ইটা কত, অ্যাঙ্গেল ইটা হচ্ছে আমরা বার করেছিলাম কত 162 ডিগ্রি, 162 মাইনাস অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ কত ছিল 54 ডিগ্রি 54 বাই 4। আচ্ছা, তাহলে কত হবে 54, এদিকে তাহলে হয়ে গেল 6 আর 2 8, 8 হাতে 1 5 থেকে 6 0 1 বাই 4, তাহলে 4 দুগুণে 8 4 সাথে 28 27, তাহলে কে এর মান 27 বেরোলো। এবার বন্ধুরা তাহলে বি কোণের মান কত, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু হবে অ্যাঙ্গেল এ প্লাস কে, অর্থাৎ অ্যাঙ্গেল এর মান হচ্ছে, এটা যেহেতু আমরা ডিগ্রির একক ব্যবহার করেছি তাহলে এটাই কিন্তু কে এর যে মানটা সেটা হচ্ছে ডিগ্রি হবে, ঠিক আছে, ডিগ্রি হবে। তাহলে 54 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি, অর্থাৎ এখানে যোগ করলে 7 4 11 7 8 81 ডিগ্রি। এবার 81 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাই, তাহলে 81 ইন্টু পাই বাই 180, 9 দিয়ে কাটো, ঠিক আছে। আচ্ছা, 9 নং 81 আর 9 দুগুণ, তাহলে কত হলো 9 পাই রেডিয়ান বাই 20। আচ্ছা, অ্যাঙ্গেল সি এর মান কত, অ্যাঙ্গেল সি এর মান হবে এ কোণের সাথে 2কে হবে, তাহলে এ কোণটা হচ্ছে কত 54 ডিগ্রি আর তার সাথে 2কে অর্থাৎ 2 ইন্টু 27 মানে 54, তাহলে 54 প্লাস 54 অর্থাৎ 108 ডিগ্রি, 108 ডিগ্রি সমান সমান 108, 108 ডিগ্রি সমান সমান 108 ইন্টু পাই বাই 180, তাহলে 9 দিয়ে কাটো 20 12, 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 3 4 12, 3 পাই রেডিয়ান বাই 5। আচ্ছা, অ্যাঙ্গেল ডি কত, অ্যাঙ্গেল এ প্লাস 3কে, ঠিক আছে, অ্যাঙ্গেল এ প্লাস 3কে। তো বন্ধুরা অ্যাঙ্গেল এ হচ্ছে 54 ডিগ্রি আর কে এর মান হচ্ছে 27, তাহলে 54 প্লাস 3 27 81, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 5 8 8 5 13, 135 ডিগ্রি সমান সমান 135 ইন্টু পাই বাই 180, 45 দিয়ে কাটো 3 45 135 4 45 180, অর্থাৎ 3 পাই রেডিয়ান বাই 4। তো বন্ধুরা আমরা কোণগুলোর মান কি কি পেলাম, এ কোণের মান 54 ডিগ্রি আর রেডিয়ানে কত পেলাম, রেডিয়ানে আমরা পেয়েছিলাম কত 3 পাই রেডিয়ান বাই 10, ঠিক আছে। অ্যাঙ্গেল বি কোণের মান আমরা পেলাম 81 ডিগ্রি আর রেডিয়ানে পেলাম 9 পাই রেডিয়ান বাই 20। অ্যাঙ্গেল সি এর মান পেলাম 108 ডিগ্রি আর রেডিয়ানে পেলাম 3 পাই রেডিয়ান বাই 5। অ্যাঙ্গেল ডি 135 ডিগ্রি আর রেডিয়ানে পেলাম 3 পাই রেডিয়ান বাই 4। অ্যাঙ্গেল ই 162 ডিগ্রি আর রেডিয়ানে পেলাম 9 পাই রেডিয়ান বাই 10। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা একটু লম্বা অঙ্ক, এটাতে বলছিল যে অঙ্কের প্রশ্নতে এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দেবে 2 নাম্বার, তো কিন্তু বন্ধুরা এটা কখনোই 2 নাম্বারের প্রশ্ন না, এটা একটা 4 নাম্বারের প্রশ্ন হয়ে গেল, কারণ এটা উত্তরটা আমরা দেখতে পেলাম অনেক বড়, তাই না, এত ছোট না যে 2 নাম্বারের জন্য এই অঙ্কটা তোমাদের দেবে। যদিও এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসবে না কারণ এইগুলো সিলেবাসে নেই, কিন্তু আমাদের ত্রিকোণমিতিটা ভালো করে বুঝতে গেলে আমাদের এই অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে, সেই বোঝার জন্যই আমরা কিন্তু এই অঙ্কগুলো করছি, যাতে ভবিষ্যতে তোমাদের কোনোদিন কোনো রকম ভাবে অঙ্কে অসুবিধা না হয়ে থাকে। বেসিকটা যদি না জানো তাহলে কিন্তু ভবিষ্যতে অঙ্কতে কিন্তু তোমরা প্রবলেম ফেস করবে, ঠিক আছে, প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো তোমরা সমাধানও করতে পারবে না, বা সমাধান হয়তো করতে পারবে কিন্তু খুব মানে অনেক জটিলতার মধ্যে দিয়ে তোমাকে কিন্তু ওটার সমাধান করতে হবে, ঠিক আছে, সহজে হবে না। তো সহজে তখনই হয় না যখন আমাদের বেসিকটা যখন জানা থাকে না। আচ্ছা, এখন আমরা 20 নম্বর অঙ্কটা করব। আচ্ছা,
তো 20 নম্বর অঙ্কতে দেখো কি বলছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ, অপর কোণ দুটির অনুপাত 4:5 রেডিয়ান এককে কোণগুলির মান আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়ে এসো বৃত্তস্থ চতুর্ভুজ কি। বৃত্তস্থ চতুর্ভুজ হলো এমন একটা চতুর্ভুজ যার 4টে শীর্ষবিন্দু বৃত্তের উপরে থাকবে। বৃত্তের উপরে থাকবে। বৃত্তের উপর মানে বৃত্তের 3টে অংশ, এটা যদি বৃত্ত হয় তাহলে তার 3টে অংশ হবে, একটা বৃত্তের ভিতর, এটা বৃত্তের উপর, আর এটা বৃত্তের বাইরে। তো কোনো চতুর্ভুজ যদি এইরকম হয়, তার 4টে শীর্ষবিন্দু বৃত্তের উপরেই যদি থাকে, তাহলে তখন আমরা বলি বৃত্তটাকে চতুর্ভুজটাকে বলি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এই বৃত্তস্থ চতুর্ভুজের একটা অদ্ভুত ধরনের মিল আছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো হয়, এই কোণটা আর এই কোণটা, এদের যোগফল হবে 180 ডিগ্রি। আবার এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি। এবার বন্ধুরা এখানে যে প্রশ্নটা দিয়েছে, বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বৃহত্তম কোণটার ক্ষুদ্রতম কোণটার যে সম্পর্ক, সেটা বলেছে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের 3 গুণ। এখন বন্ধুরা এই 4টে কোণের মধ্যে, চতুর্ভুজের 4টে কোণ, সেই বৃত্তস্থ চতুর্ভুজের যে 4টে কোণ আছে, সেই 4টে কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণ কি পাশাপাশি কোণ হবে না বিপরীত কোণ হবে? কোনটা হবে? সন্নিহিত কোণ হবে না বিপরীত কোণটা হবে? তো বন্ধুরা একটা ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের আমি বলে দিই যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি যদি ধরে নিই, এরকম আমার কাছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে। তো এই বৃত্তস্থ চতুর্ভুজের পাশাপাশি কোণের মান আমরা একবার একটা পাশাপাশি কোণটা ধরে নিচ্ছি, যে পাশাপাশি দুটো কোণের মধ্যে একটা ছোট আর একটা বড়। তো আমরা ধরে নিচ্ছি এই কোণটা সব থেকে ছোট কোণ, এবং সেই মানটাকে আমি ধরে নাও 10 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ এর যে পাশেরটা ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি পাশের কোণটা বৃহত্তম কোণ, তাহলে বৃহত্তম কোণটা তার 3 গুণ হবে, 30 ডিগ্রি হবে। ঠিক আছে, হলো। আচ্ছা, এবার যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণগুলো কি হবে? সম্পূরক হবে, মানে 180 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা কত হবে? 170 ডিগ্রি হবে। আর এটা 30 হলে এটা 150 ডিগ্রি হবে। তো বন্ধুরা এখন দেখে বলো এখানে বৃহত্তম কোণ কত? 170 ডিগ্রি। 170 ডিগ্রি। এখন বৃহত্তম কোণটা কি ক্ষুদ্রতম কোণের 3 গুণ হলো না? আমি বলেছিলাম ক্ষুদ্রতম কোণটার 3 গুণ হবে বৃহত্তম কোণটা, তাহলে 30 ডিগ্রি কোণটা বৃহত্তম কোণ হওয়া উচিত ছিল, বৃহত্তম। কিন্তু না, যদি এটা পাশাপাশি বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণ যদি পাশাপাশি থাকে, তাহলে কখনোই তারা বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের 3 গুণ হবে না। কারণ এখানে পাশাপাশি কোণ 3 গুণ করার ফলে দেখতে পাচ্ছি যে বৃহত্তম কোণটা পেয়ে গেলাম, এমন একটা কোণ পেয়ে গেলাম যেটা এই বৃহত্তম কোণের থেকে বড় হচ্ছে। তার মানে এটা কখনো সম্ভব না। যদি 3 গুণ করে দিই বৃহত্তম কোণটা, সেটা যদি পাশের কোণ হয়, তাহলে কখনোই সেই কোণটা বৃহত্তম হবে না। তাহলে কি বিপরীত হবে? তাহলে এবার বিপরীতটা করে দেখি, বিপরীতটা কি সম্ভব? আচ্ছা, এটা যদি 10 হয়, সব থেকে ছোট হয়, তাহলে তার বিপরীতের কোণটা কত? আমি 30 ডিগ্রি করে দিলাম। আচ্ছা, এখানে আমরা 30 ডিগ্রি যদি করি, 30 ডিগ্রি করতে পারবো না, কারণ এখানে আমি যে উদাহরণটা নিয়েছি এটা 10 আর 30-এর ক্ষেত্রে এটা যদি করি তাহলে এটা 180 হচ্ছে না। আমাদের বৃত্তস্থ চতুর্ভুজে করতে হবে, অর্থাৎ আমাদের শর্তটা এরকম মানতে হবে যে বিপরীত কোণগুলো যোগফল যেন 180 হয়। আচ্ছা, তাহলে আমি এখানে কি নিতে পারি? এখানে যদি আমি ধরে নাও যদি এমনটা নিই, এটা 45 ডিগ্রি, তাহলে হবে এটা 135 ডিগ্রি। তাহলে যোগফল কত হচ্ছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে 3 গুণ হচ্ছে 45 এর 3 গুণ 135, আর যোগফল হচ্ছে 180। আচ্ছা, এটা 45। এবার বাকি দুটো কোণ তো 180 হবেই, কারণ চতুর্ভুজ আছে, তার দুটো কোণ যদি 180 হয় যোগফল, তাহলে বাকি দুটো 180 হবেই। আচ্ছা, বাকিটা নিয়ে আমাদের এখানে মাথা ঘামানোর কিছু নেই। এবার তাহলে ঘটনা আমরা দেখলাম যে এইটা যদি ক্ষুদ্রতম কোণ হয়, তাহলে বৃহত্তম কোণটা অবশ্যই সেটা কি হতে হবে? সেটা বিপরীতে থাকতে হবে, পাশাপাশি থাকলে হবে না। আচ্ছা, ক্ষুদ্রতম কোণটা 45 ধরে পাশাপাশি করে দেখি, এটা আবার এই নিয়মটা খাটছে নাকি? আচ্ছা, ক্ষুদ্রতম কোণ যদি 45 হয়, তাহলে এর পাশের বৃহত্তম কোণটা কত হবে? 135। আচ্ছা, এটা যদি 135 হয়, তাহলে এর বিপরীতে যে কোণটা হবে সেটা কত হবে? 45 হবে। আর এটা 45 হলে এর বিপরীতে কত হবে? 135 হবে। তাহলে এইখানে যে সম্পর্কটা পাচ্ছি আমি, হ্যাঁ 180 হচ্ছে, 180 হচ্ছে, এক্ষেত্রে পাশাপাশি হচ্ছে, বিপরীত হচ্ছে, মানে ক্ষুদ্রতম কোণের বিপরীত যে কোণটা পাচ্ছি সেটাও 3 গুণ হচ্ছে, পাশাপাশি যে কোণটা হচ্ছে সেটাও 3 গুণ হচ্ছে। এখন কথা হচ্ছে এবার দ্বিতীয়
শর্তটা, দ্বিতীয় শর্তটা বলেছে যে বাকি দুটো যে কোণ আছে তাদের অনুপাত 4:5 হবে। তো বন্ধুরা এইটা যদি ক্ষুদ্রতম হয়, এইটা যদি বৃহত্তম হয়, তাহলে বাকি দুটো কোণ এই দুটো, তাহলে এই দুটো অনুপাত কি 4:5 হচ্ছে? হচ্ছে না। এটা 3 গুণ হচ্ছে, তো তার মানে 1:3 হচ্ছে, হচ্ছে না, সম্ভব না, তাহলে 4:5 আসছে না। সুতরাং পাশাপাশি হতে পারে না, পাশাপাশি হতে পারে না। অবশ্যই ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণটা কি হতে হবে? ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণটা সবসময় কি হতে হবে? বিপরীত হতে হবে, যাদের মধ্যে ক্ষুদ্রতম কোণের 3 গুণ হবে বৃহত্তম কোণটা। আর এই কোণটা তো আমি তখন আমার ইচ্ছা খুশি বসাবো, কারণ আমি বললাম না যে পাশাপাশি হবে না, পাশাপাশি করলে তো দ্বিতীয় শর্তটা মানছে না। তাহলে এখন আমি এখানে এটা যদি করে দিই 100 ডিগ্রি, তাহলে এটা করে দিতে হবে 80 ডিগ্রি, তাহলে অনুপাত কত? 100:80:100, অর্থাৎ 4:5। তাহলে আমরা কিন্তু মুখে মুখে মোটামুটি উত্তরটা পেয়ে গেলাম যে কোণগুলো কি কি হবে, 45, 135, 80, 100 এইভাবে হবে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে অঙ্কটাকে কষে দেখাবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে বৃত্তস্থ চতুর্ভুজের যদি এমনটা হয় যে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের 3 গুণ, তাহলে অবশ্যই সেই দুটো কোণ ওই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হবে। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। সুতরাং আমরা ক্ষুদ্রতম কোণটাকে ধরে নেব, সেই হিসাবে বৃহত্তম কোণটা তার 3 গুণ হবে, এবং ওই বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম যোগফলটা কি লিখবো? 180 ডিগ্রি সমান লিখবো। সেখান থেকে আমি কি করব? ক্ষুদ্রতম কোণের মানটা পেয়ে যাব, এবং তারপর সেখান থেকে বৃহত্তম কোণটা বার করে নেব। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণ হলো x ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি এককে লিখলাম, এবং বৃহত্তম কোণ হলো 3x ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের 3 গুণ, এবং অপর কোণ দুটোর অনুপাত 4:5 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণ দুটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হবে, বিপরীত কোণ হবে। তাহলে এবার লিখব, অতএব x + 3x = 180 ডিগ্রি। তাহলে এখানে পেয়ে গেলাম x = এটা 4x হচ্ছে, তাহলে 180/4 অর্থাৎ 45। ঠিক আছে, 45 এখানে উল্লেখ করে দেবো আমরা x ≠ 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান কত? 45 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণটার মান আমরা ডিগ্রি এককে পেয়ে গেলাম, আর আমাদের এখানে সবকটা রেডিয়ান এককে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার 45 ডিগ্রি মানে কত রেডিয়ান? 45 × π/180 আমরা গুণ করে দেবো, তাহলে 45 × 4 = 180, অর্থাৎ π রেডিয়ান/4। এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। অতএব বৃহত্তম কোণ কত হবে? 3 গুণ হবে, অর্থাৎ 3 × 45 মানে 135 ডিগ্রি, বা এই কোণটা 3 গুণ করে দেবো, π রেডিয়ান/4 × 3, তাই তো? রেডিয়ানে ছিল ক্ষুদ্রতম কোণটা π/4, তাহলে 3 গুণ হবে 3π/4, আর ক্ষুদ্রতম কোণটা ডিগ্রিতে 45 ডিগ্রি, তাহলে রেডিয়ান হবে 3 × 45, অর্থাৎ 135 ডিগ্রি। এবার আমরা বাকি দুটো কোণ বার করবো। আচ্ছা, বাকি দুটো কোণের অনুপাত তো 4:5 দিয়েই দিয়েছে, খুব সহজ ব্যাপার। তাই আমি এখানে ধরে নেব, ধরি বাকি কোণ দুটি
কোণ দুটির মান 4k ডিগ্রি ও 5k ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি, যেখানে k এর মানটা 0 নয়। এবার আমরা কি লিখব, 4k ডিগ্রি প্লাস 5k ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, 180 ডিগ্রি, কারণ ওই দুটো হচ্ছে বিপরীত কোণ ছিল, তাহলে এই দুটো বিপরীত কোণ হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 9k ইকুয়ালস টু 180, তাহলে k ইকুয়ালস টু কত হবে, 20 হবে। আচ্ছা, k যদি 20 হয় তাহলে এবার কোণ দুটো কি কি হবে, আচ্ছা, তাহলে অতএব 4k ইকুয়ালস টু 4 ইন্টু 20 এত ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি মানে 80 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 4 2 8, 2 দিয়ে কাটো 9, অর্থাৎ 4 পাই রেডিয়ান বাই 9, আর 5k ডিগ্রি ইকুয়ালস টু আসলো 5 ইন্টু 20 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি সমান সমান 100 ইন্টু পাই বাই 180, 0 0 কেটে গেল, 2 দিয়ে 9 2 18, 2 দিয়ে 5 2 10, অর্থাৎ 5 পাই রেডিয়ান বাই 9। তো বন্ধুরা আমরা কোণগুলোর মান পেয়ে গেলাম। ছোট থেকে বড় আকারে লিখবো, ঠিক আছে, ছোট থেকে বড় আকারে আমরা এটাকে কোণগুলো লিখে দিই। তাহলে উত্তরটা কি বেরোলো, সবার প্রথমে ছোট কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তারপর আসলো 80 ডিগ্রি, তারপর 100 ডিগ্রি, তারপর 135 ডিগ্রি, আর রেডিয়ান এককে পাই রেডিয়ান বাই 4, তারপরে 80 ডিগ্রি আসলো 4 পাই রেডিয়ান বাই 9, তারপর 5 পাই রেডিয়ান বাই 9, আর তারপর 3 পাই রেডিয়ান বাই 4, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের উত্তর। খুব সহজ অঙ্ক ছিল, জটিল অঙ্ক কিছুই নেই, জটিল বলে কিছু হয় না, তোমাদের শুধু প্র্যাকটিস দরকার, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আমরা 21 নম্বর অঙ্ক চলে যাব, ঠিক আছে, 21 নম্বর অঙ্ক। বন্ধুরা তাহলে 21 নম্বর অঙ্কে কি বলছে, বলছে যে একটা বৃত্তের পরিধিকে এরূপ 5টি অংশে বিভক্ত করো যে অংশগুলি সমান্তর প্রগতিতে থাকে, বৃহত্তম অংশটি ক্ষুদ্রতম অংশের 6 গুণ হয়, অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণসমূহ উৎপন্ন করে তাদের মান আমাদের রেডিয়ানে বার করতে হবে। দেখো খুব সহজ অঙ্ক, অঙ্কটা হচ্ছে 19 নম্বর অঙ্কের মতো। 19 নম্বর অঙ্কতে একটা পঞ্চভুজের কথা বলা হয়েছে, পঞ্চভুজের যে 5টা কোণ আছে তারা সমান্তর প্রগতি গঠন করে। এক্ষেত্রে যেটা বলেছে, একটা বৃত্ত আছে, বৃত্তের যে পরিধি, বৃত্তের পরিধি, সেখানে আমরা বৃত্তের পরিধিটাকে 5টা অংশে বিভক্ত করছি, আর সেই 5টা অংশ এমনভাবে বিভক্ত করছি যে তারা একটা সমান্তর প্রগতি গঠন করে, এবং যাদের মধ্যে যে বৃহত্তম অংশটা পাবো সেই বৃহত্তম অংশটা ক্ষুদ্রতম অংশের কত গুণ হবে, 6 গুণ হবে। তাহলে প্রত্যেকটা অংশ বৃত্তের ওই কেন্দ্রে কত কোণ সৃষ্টি করছে সেটা আমাদের এখানে রেডিয়ান এককে বার করতে বলেছে। তো এই প্রসঙ্গে আমি তোমাদের বলবো যে সূত্রটা কাজে লাগবে সেই সূত্রটা আমি লিখে দেবো, তোমরা সেটা ভালো করে তৈরি করে নাও, ঠিক আছে। এটা আমি আগেও বুঝিয়ে দিয়েছি তোমাদের সূত্রটার ব্যাপারে ইন্ট্রোডাকশন ভিডিওতে, তো সেই জিনিসটা আমি এখানে আগে সবার প্রথমে বলে দিই, তারপর আমরা বলবো যে অঙ্কটা কিভাবে করা যাবে। তো দেখো বন্ধুরা, কোনো একটা যদি বৃত্ত আমাকে এইভাবে দিয়ে দেওয়া হয়, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8, এবার এই বৃত্তের ধরে নেওয়া যাক একটা বৃত্তচাপ আছে আমার কাছে, এইখান থেকে এতটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে s, আমি ধরে নিচ্ছি যে আর ব্যাসার্ধের কোনো বৃত্তচাপ, s দৈর্ঘ্যের কোনো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে একটা কোণ সৃষ্টি করছে, সেই কোণটাকে আমি যদি ধরে নিই থিটা, তাহলে এস থিটা আর আর এর মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে এস দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে আর ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করছে সেটা থিটা, তাহলে এই থিটার মানটা হবে থিটা ইকুয়ালস টু এস বাই আর, এস বাই আর। তবে বন্ধুরা মাথায় রাখতে হবে এই থিটাটা রেডিয়ান এককে কোণটা বসাতে হবে, এই সূত্রে থিটাটা হচ্ছে রেডিয়ান এককে থাকবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। থিটা হচ্ছে রেডিয়ান এককে থাকতে হবে, অবশ্যই এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখন আমার দরকার যে এই প্রশ্ন যেটা বলেছে একটা বৃত্তের পরিধিকে আমরা 5টা অংশে ভাগ করেছি, যার
পাঁচটা অংশের মধ্যে যেটা বৃহত্তম অংশ সেটা ক্ষুদ্রতম অংশের 6 গুণ হবে। আর তাহলে যে প্রত্যেকটা অংশ পাচ্ছে সে প্রত্যেকটা অংশে বৃত্তের কেন্দ্রে কত কোণ সৃষ্টি করবে। তাহলে বন্ধুরা এই থিটার মানটা বার করতে গেলে অর্থাৎ প্রত্যেকটা অংশ প্রত্যেকটা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত কোণ সৃষ্টি করবে তার জন্য দরকার বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য যতক্ষণ আমি বার করতে পারবো ততক্ষণ ওই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কত কোণ সৃষ্টি করছে সেটা বলা যাবে না। ঠিক আছে, এইটা সবার প্রথমে আমাদের দরকার। আর দ্বিতীয়ত যে বৃত্তের ব্যাপারে বলা হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধটা আমরা ধরে নেব, অসুবিধা নেই, সেটা আবার পরে কেটে যাবে। ঠিক আছে, তো সেই বৃত্তের ব্যাসার্ধটা আমরা ধরে নেব। আচ্ছা, এবার ব্যাপারটা বলি, পরিধি কোণটা। এই যে বৃত্তের যে এই অংশটা দেখতে পাচ্ছ, যেটা ঘেরা অংশটা, যেটা দিয়ে ঘেরা হয়েছে, এটা এই সামান্তরিক চিত্রটা, এই অংশটাকে বলা হচ্ছে বৃত্তের সমগ্রই একটা সম্পূর্ণ। যেমন এইখান থেকে এই বিন্দু থেকে ঘুরে এসে যদি আমি আবার এই বিন্দুতে আসি, তার মানে আমি কি করলাম, আমি কত পথ অতিক্রম করলাম, বৃত্তের পরিধির পথ অতিক্রম করলাম, বৃত্তের পরিধির সমান পথ অতিক্রম করলাম। তো এইরকমই পাঁচটা অংশ, ধরুন এটা একটা অংশ, এটা একটা অংশ, দুটো অংশ, এটা একটা অংশ, তিনটা অংশ, চারটে অংশ, এরকম পাঁচটা অংশ আমরা পাচ্ছি এবং পাঁচটা অংশ এরকম ভাবে কোণ সৃষ্টি করছে, তাই না, এরকম কোণ সৃষ্টি করছে। তো এই পাঁচটা কোণ কি কি মানের হবে সেটা রেডিয়ান এককে আমাদের বার করতে হবে। তো এর জন্য আমি কি করব, সবার প্রথমে আমি ধরে নেব বৃত্তের ব্যাসার্ধ, 21 নম্বর অঙ্ক। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং পরিধির যে পাঁচটি অংশ সমান্তর প্রগতিতে আছে সেগুলি হলো এ, বি, সি, ডি, ই, যেখানে এ থেকে বি বড়, বি থেকে সি বড়, সি থেকে ডি বড়, ডি থেকে ই বড়, আমরা এটা ধরে নেব। যখনই সমান্তর প্রগতির কথা হবে তখনই আমাদের ক্রমটা ধরে নিতে হবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসাবে। এবং তারা বৃত্তের কেন্দ্রে যথাক্রমে থিটা এ, থিটা বি, থিটা সি, থিটা ডি, থিটা ই রেডিয়ান এককে, এত রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা কি ধরে নিলাম, একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ আর এবং ওই বৃত্তের পরিধির যে পাঁচটা অংশ সমান্তরাল প্রগতিতে আছে সেগুলো হচ্ছে এ বি সি ডি ই, যেখানে এ থেকে ই পর্যন্ত আমরা একটা ক্রম বানিয়ে দিয়েছি, এ ছোট, বি হচ্ছে তার থেকে বড়, এইভাবে ই হচ্ছে সব থেকে বড়। এবং তারা বৃত্তের কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন করেছে সেগুলো আমি ধরে নিয়েছি থিটা এ রেডিয়ান, থিটা বি রেডিয়ান, থিটা সি রেডিয়ান, থিটা ডি রেডিয়ান, থিটা ই রেডিয়ান। আচ্ছা, এবার এখানে প্রশ্ন অনুযায়ী যেটা বলে দিয়েছে যে বড় যে বৃত্তচাপটা হবে, পরিধির এক একটা অংশকে আমরা বলে থাকি বৃত্তচাপ, বড় যে বৃত্তচাপটা পাবো সেটা হচ্ছে ছোট বৃত্তচাপে সব থেকে যে ছোট বৃত্তচাপ তার 6 গুণ। এবার এটা লিখে নিই, প্রশ্নানুসারে E equals to 6a, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এবার যেহেতু বলে দিয়েছি এ বি সি ডি ই সমান্তর প্রগতিতে আছে, তাহলে সেই সমান্তর প্রগতির একটা সাধারণ অন্তর থাকবে। তো সেই সাধারণ অন্তরটা আমরা ধরে নিচ্ছি কে, তাহলে কে হলে এটা দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদটা হবে প্রথম পদ প্লাস কে, তৃতীয় পদ সি সেটা হবে প্রথম পদ প্লাস 2k, এইভাবে আমরা পদগুলোকে লিখব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমরা 19 নম্বর অঙ্কটা তো করলাম সেইভাবে। আচ্ছা, এবার এই অংশটা আমি মুছে নিই। এবার
বি, দ্বিতীয় অংশটা কি হবে, প্রথম অংশ প্লাস কে, ঠিক আছে। এবার কে এখানে কি, কে হচ্ছে এখানে সাধারণ অন্তর যার মান শূন্য হবে না। আচ্ছা, সি মানে তৃতীয় পদটা হবে প্রথম পদ প্লাস 2k, চতুর্থ পদটা হবে প্রথম পদ প্লাস 3k, এবং শেষ পদটা হবে প্রথম পদ মানে পঞ্চম পদটা হবে a প্লাস 4k। আচ্ছা বন্ধুরা, এবার যেহেতু এখানে আমরা জানি যে একটা বৃত্তের যে সমগ্র যে কোণটা বৃত্তেতে তৈরি হয় সেই কোণটার মান 360 ডিগ্রি, ঠিক আছে। বৃত্তের কেন্দ্রে সমগ্র কোণটার মান 360 ডিগ্রি। অর্থাৎ এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটা বৃত্তচাপকে এইভাবে যদি ধরে নিই, এবার যদি ধরে নিই, ভেবে নাও এটা হচ্ছে এ, এই বৃত্তচাপটার দৈর্ঘ্য বি, এটা সি, এটা ডি, এটা ই। তাহলে বন্ধুরা এই প্রত্যেকটা বৃত্তচাপ বৃত্তে যে কোণ সৃষ্টি করলো, থিটা এ, থিটা বি, থিটা সি, থিটা ডি, থিটা ই, তো এই সব কোণগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমরা একটা সমগ্র কোণ পাবো যে কোণটার মান হচ্ছে 360 ডিগ্রি হয়। এটা নিশ্চয়ই তোমরা জানো, আর যদি না জানা থাকে তাহলে তোমরা জেনে রাখো যে 360 ডিগ্রি হয়। এবার 360 ডিগ্রি, এবার যেহেতু আমাদের এখানে উত্তরটা রেডিয়ানে চেয়েছে, তো এই 360 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানের আকারেও প্রকাশ করে সরাসরি উত্তর বার করতে পারি। কিন্তু তোমরা যদি ডিগ্রিতে অঙ্কটা রেখে যদি করতে মনে করো যে এটা সুবিধা, তাহলে সেটা করতে পারো, কিন্তু শেষে আবার আমাদের রেডিয়ান এককে নিয়ে যেতে হবে। আচ্ছা যাই হোক, আমি এখানে রেডিয়ানে নিয়ে করছি। 180 ডিগ্রি সমান সমান আমরা জানি যে পাই রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি সমান সমান কত হবে, 2 পাই রেডিয়ান হবে, ঠিক আছে। তাহলে আমরা 2 পাই রেডিয়ানও বসাতে পারি। তাহলে এখন বন্ধুরা আমরা কি করব, আমরা এই সবগুলো বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ সৃষ্টি করবে সেগুলোকে আমরা লিখব। এবার লিখব, আচ্ছা আরেকটা ব্যাপার, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, বি সি ডি ই এগুলো সবই হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। তো এখন আমরা সর্বপ্রথমে যেটা লিখব, থিটা এ মানে কোণ প্লাস থিটা বি প্লাস থিটা সি প্লাস থিটা ডি প্লাস থিটা ই, এইগুলো কত ডিগ্রি কোণ সৃষ্টি করবে, 360 ডিগ্রি। আর যদি রেডিয়ানে হয় তাহলে সেটা কত হবে, 2 পাই রেডিয়ান। আচ্ছা এবার সূত্র বসিয়ে দাও, থিটার সূত্র এস বাই আর। আচ্ছা এবার এস মানে হয়ে মানে এস মানে এ, ঠিক আছে। এখানে থিটা এ মানে এ বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তের কেন্দ্রে যে কোণটা সেটা, তাহলে তার মান হবে এ বাই আর। এখানে কি হবে, বি বাই আর, এখানে হবে সি বাই আর, এখানে হবে ডি বাই আর, এখানে হবে ই বাই আর, ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান, ঠিক আছে। আচ্ছা এখানে 1 বাই আরটা কমন চলে যাচ্ছে, তাহলে যেটা পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। এবার বন্ধুরা এখানে কি আছে, এখানে 5খানা পদ দেখতে পাচ্ছি, আর এই 5টা পদ কিসে আছে, সমান্তর প্রগতিতে আছে। তাহলে সমান্তর প্রগতির এবার আমরা যোগফলের সূত্র বার করবো, কারণ এখানে 5টা পদের যোগফল দেখাচ্ছে। তো 5টা পদের যোগফলের সূত্র তোমরা নিশ্চয়ই এতক্ষণ শিখে গেছো, এর আগের অঙ্কগুলো আমরা করলাম, খুব সহজ জিনিস। তাহলে 5টা পদের যোগফল কত হবে, 1 বাই আর আগে আছে লিখলাম, তাহলে n বাই 2, n মানে হচ্ছে পদ সংখ্যা, তার মানে এখানে পদ সংখ্যা 5 বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। প্রথম পদ হচ্ছে এ সব থেকে ছোট, আর শেষ পদ হচ্ছে ই সব থেকে বড়, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। আচ্ছা বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, এই ই এর মান অর্থাৎ বৃহত্তম যে বৃত্তচাপটা আছে সেই বৃহত্তম বৃত্তচাপটা ক্ষুদ্রতম বৃত্তচাপের 6 গুণ, তাহলে ই এর জায়গায় আমরা বসাবো 6a, তাহলে এখানে আসলো 5 বাই 2r, এখানে আসলো a প্লাস 6a ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। এখানে উল্লেখ করে দেবো যেহেতু ই ইকুয়ালস টু 6a, ই ইকুয়ালস টু 6a। আচ্ছা এবার এখানে কত হলো 7a, তাহলে 7 ইন্টু 5 তার মানে 35a বাই 2r ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। তাহলে a কি আসলো 4 পাই রেডিয়ান, 4 পাই রেডিয়ান
ডিভাইডেড বাই 35a, আর এখানে একটা r বসিয়ে দেবো, ঠিক আছে। 4 পাই রেডিয়ান r বাই 35a, আমরা এটা পেয়ে গেলাম। এবার বন্ধুরা a পেয়ে গেছি, তাহলে থিটা কত হবে, মানে a বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করবে সেটা কি ছিল, a বাই r, তাহলে a বাই r, অর্থাৎ a কে r দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে যখন r দিয়ে ভাগ করবো r কেটে যাবে, তাহলে কোণটা পেয়ে যাবো 4 পাই রেডিয়ান বাই 35। আচ্ছা এখানে একটা ভুল করলাম, এখানে a তো হবে না, a তো আমি রেখেছি 35, ঠিক আছে। তাহলে 4 পাই রেডিয়ান r ডিভাইডেড বাই 35, তাহলে আমরা পেয়ে যাচ্ছি একটা আনসার। আচ্ছা এবার আমি এই অংশটা মুছে দিই, ঠিক আছে। এটা কিন্তু তোমরা লিখে নেবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, আমি এটা মুছে দিলাম। আচ্ছা এবার লিখবো অতএব থিটা এ সূত্রটা কি, a বাই r, আচ্ছা এটা মোছা হয়নি, a বাই r। এবার অর্থাৎ a বৃত্তচাপটা বৃত্তের যে কোণ সৃষ্টি কেন্দ্রে যে কোণ সৃষ্টি করছে তার মানটা, তাহলে এর মানটা কত, 4 পাই রেডিয়ান r বাই 35 আবার ডিভাইডেড বাই r, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 4 পাই রেডিয়ান বাই 35। এটা হচ্ছে একটা আনসার। আচ্ছা এবার বন্ধুরা আমরা এখান থেকে থিটা ইটাও বার করে নিতে পারি। থিটা ইটা কি হবে, এ বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করছে সেটা থিটা এ, ই বৃত্তচাপটা বৃত্তের কোণ কেন্দ্রে যে কোণ সৃষ্টি করবে সেটা হচ্ছে থিটা ই। এবার যেহেতু ই বৃত্তচাপটা এ বৃত্তচাপের কি হয়, ই বৃত্তচাপটার যে দৈর্ঘ্য এ বৃত্তচাপের দৈর্ঘ্যের 6 গুণ, তাহলে কোণটাও 6 গুণ বেশি সৃষ্টি করবে, তার মানে এটা হবে 6 ইন্টু থিটা এ, 6 ইন্টু থিটা এ, ঠিক আছে। আচ্ছা আশা করছি বুঝতে পেরেছো, 6 ইন্টু থিটা এ, তাহলে 6 ইন্টু 4 পাই রেডিয়ান বাই 35, অর্থাৎ 24 পাই রেডিয়ান বাই 35। আচ্ছা আমরা দুটো আনসার পেয়ে গেলাম। এবার মাঝখানে যে কোণগুলো আছে সেই কোণগুলোর মান বার করতে গেলে আমাদের লাগবে কে ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। আচ্ছা এবার কেটা বার করা খুব সহজ, দেখো কিভাবে বেরোবে। আমরা যেহেতু জানি যে ই ইকুয়ালস টু এ প্লাস 4k, তাহলে এখান থেকে আমরা ই মাইনাস এ ইকুয়ালস টু কি লিখবো, 4k লিখবো। আচ্ছা ই কোণের মান কত, 24 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 35 মাইনাস এ কোণের মান 4 পাই রেডিয়ান বাই 35 ইকুয়ালস টু আমরা লিখবো 4k। তাহলে এখান থেকে 24 থেকে 4 বাদ দিলে 20, 20 পাই রেডিয়ান বাই 35 ইকুয়ালস টু 4k। 4 এখানে 20 কেটে দাও, 5 এখানে 35 কেটে দাও, 5 7 35, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম কে এর মান পাই রেডিয়ান বাই 7। আচ্ছা একটা কাজ করি, আমরা কাটাকুটিটা করি না, তাহলে কি বলতো একটা সুবিধা হবে। সুবিধাটা কি সেটা বুঝতেই পারবে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন সুবিধা হবে। তাহলে এখানে আসলো 20 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 35 ইকুয়ালস টু 4k। আচ্ছা এবার এই 4 আর 20টা কাটবো, 4 5 20, এই 35টা নিচে রাখবো, ঠিক আছে। তাহলে কে এর মানটা আমরা পেলাম কে ইকুয়ালস টু 5 পাই রেডিয়ান বাই 35, ঠিক আছে। কে ইকুয়ালস টু 5 পাই রেডিয়ান বাই 35। এখানে শুধু 4 এর সাথে 20 কাটাকুটি গেল, নিচে 35 রাখলে আমাদের লসও করতে সুবিধা হবে। তাহলে কে এর মানটা পেয়ে গেলাম। এবার বন্ধুরা আমরা বি সি ডি ই প্রত্যেকটা রাশির মান খুব সহজেই বার করতে পারবো। আচ্ছা তো এখন বি কোণের মান, বি কোণটা, বি বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করবে সেটা থিটা বি ইকুয়ালস টু কি হবে, বি বাই আর হবে। আচ্ছা এবার বিটা কি ছিল, এ প্লাস কে ছিল, এ প্লাস কে। আচ্ছা দেখো এ প্লাস কে, আচ্ছা আর একটা ব্যাপার আমি এখানে একটু ঠিক করে দিই, এটা 24 পাই রেডিয়ান আর হবে, এটাও আর হবে তাই না, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। এখানে আমি একটু মিস্টেক করেছি, তোমরা একটু ঠিক করে নিও, এখানে আর থাকবে, তাহলে এখানেও আর চলে আসবে, এখানেও একটা আর থাকবে, ব্যাস এখানে একটা করে আর জুড়ে দেবে। আচ্ছা তাহলে এর মান কত, এর মান বেরিয়েছিল আমাদের কত, 4 পাই রেডিয়ান আর বাই 35
প্লাস কে এর মান বেরোলো 5 পাই রেডিয়ান আর বাই 35, নিচে আবার আর, তাহলে উপরে আসছে 4 5 9, 9 পাই রেডিয়ান আর বাই 35, নিচে আবার একটা আর, তার মানে চলে আসলো 9 পাই রেডিয়ান বাই 35। তাহলে দেখো কত সহজ, ঠিক আছে। আচ্ছা, থিটা সি কি আসবে, সি বাই আর আসবে, তাহলে সি বাই আর একইভাবে আমরা বসিয়ে দেবো এ প্লাস 2কে, সি এর মান ছিল এ প্লাস 2কে ডিভাইডেড বাই আর, অর্থাৎ এখানে আমরা পাবো 4 আর এখানে 2কে, মানে এখানে 5 পাই রেডিয়ান আর ছিল, যখন এটা 2কে বসাবো তাহলে দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 10 হবে। এবার 10 প্লাস 4 কত, 14, তাহলে এখানে হবে 14 পাই রেডিয়ান বাই 35। বন্ধুরা এইগুলো কিন্তু তোমরা ক্যালকুলেশনগুলো নিজেরাও করতে পারো, এখানে খুব একটা জটিল কোনো ব্যাপার না, এই যেভাবে ক্যালকুলেশন করলাম ঠিক সেইভাবে এখানে থিটা সি ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এবার থিটা ডি কত হবে, আচ্ছা এটা আমি মুছে দিলাম, এটা এখানটা মুছে দিই, এটা থিটা এ। আচ্ছা, থিটা ডি ইকুয়ালস টু আসবে ডি বাই আর, ডি মানে হয়ে গেল এ প্লাস 3কে ডিভাইডেড বাই আর। এবার 3কে মানে কে তো 5 পাই রেডিয়ান আর বাই 35, এর সাথে যখন আমি 3 গুণ করবো তবেই তো 3কে পাবো, তাহলে 3 গুণ করবো 3 5 15, 15-র সাথে এ যোগ করবো, তাহলে 15 আর 4 19, অর্থাৎ 19 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 35। তাহলে বন্ধুরা আমরা কোনগুলোর মান পেয়ে গেলাম, যদি ক্রম বলি তাহলে 4 পাই রেডিয়ান বাই 35, 9 পাই রেডিয়ান বাই 35, 14 পাই রেডিয়ান বাই 35, 19 পাই রেডিয়ান বাই 35, 24 পাই রেডিয়ান বাই 35। এগুলো হচ্ছে বৃত্তের কেন্দ্রে যে কোণগুলো সৃষ্টি হয় সে কোণগুলোর মান রেডিয়ান এককে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই অঙ্কটা করতে গেলে এই সূত্রটা কাজে লাগালাম আর সমান্তর প্রগতির যোগের সূত্র আমরা কাজে লাগালাম, ঠিক আছে। খুব সহজ অঙ্ক ছিল, জটিল না। তোমরা যদি পরপর অঙ্কগুলো ভালো করে বুঝে এসে থাকো তাহলে এই অঙ্কটা তোমার খুব সহজ লাগবে, আর যদি হঠাৎ করে এই অঙ্কটাই দেখো তাহলে কিন্তু তোমাদের কঠিন লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই কারণে বলছি তোমরা ভিডিও সবসময় প্রথম থেকে ভিডিওগুলো সিকোয়েন্সগুলো মেনটেন করে করে দেখবে, ঠিক আছে, তাহলে দেখবে অঙ্কগুলো তোমাদের সহজ লাগবে, কঠিন কিছুই নেই। আচ্ছা, আজকের ভিডিওর শেষ অঙ্ক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তো শেষ অঙ্ক 22 নম্বর অঙ্ক। দেখো বন্ধুরা, 22 নম্বর অঙ্ক কি বলছে, যে একটা সুষম বহুভুজের বাহু সংখ্যা অপর একটি সুষম বহুভুজের বাহু সংখ্যার n গুণ, এবং প্রথমটির যে কোনো কোণের ডিগ্রি সংখ্যা অপরটির একটি কোণের রেডিয়ান সংখ্যার n গুণ। তাহলে বহুভুজের বাহু সংখ্যাগুলো আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা বহুভুজের বাহু সংখ্যা। এখন বন্ধুরা যেহেতু বলেছে প্রথমটা আর অন্যটা মানে দ্বিতীয়টা, তার মানে এখানে দুটো বহুভুজের কথা বলা হয়েছে, প্রথমটা কোনটা হবে। এবার প্রশ্নের প্রথম লাইনটা পড়ো, ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রশ্নটা, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বলছে একটা সুষম বহুভুজের বাহু সংখ্যা অপর একটি সুষম বহুভুজের বাহু সংখ্যার n গুণ, তার মানে দ্বিতীয় যে বহুভুজটা আছে তার বাহু সংখ্যা আমাকে ধরে নিতে হবে, তাহলে প্রথমটার বাহু সংখ্যা হবে তার n গুণ। তো আমি যদি ধরে নিই যে দ্বিতীয় বহুভুজটার বাহু সংখ্যা হচ্ছে x, তাহলে প্রথম বহুভুজটার বাহু সংখ্যা হবে nx, এটা আমরা বুঝে গেলাম। নেক্সট এবার বলছে যে প্রথম যে বহুভুজটা আছে তার যে কোণগুলো আছে তার যে কোনো একটা কোণ নিয়ে নাও, তার যে মান সেটা অপর যে বহুভুজটা আছে তার প্রত্যেকটা কোণের n গুণ হবে এবং সেটা রেডিয়ান এককে হবে, ঠিক আছে, রেডিয়ান এককে হবে। তাহলে বলো বহুভুজের বাহু সংখ্যাগুলো কত। তাই আমরা কি করব, সবার প্রথমে বহুভুজের আমরা বাহু সংখ্যাগুলো আমরা ধরে নেব, তারপর সেখান থেকে আমরা কোণে যাব, ঠিক আছে। এবার তোমাদের যে সূত্রটা এখানে কাজে লাগবে, সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণের মান কত হবে, এইটা হচ্ছে প্রত্যেকটা অন্তঃকোণের মানের সূত্র ডিগ্রি এককে, যেখানে nটা হচ্ছে এখানে বাহু সংখ্যা, এটা মাথায় রাখবে, nটা হচ্ছে এখানে বাহু সংখ্যা, আমি n দিয়ে সূচিত করেছি, এটা বুঝে নিতে হবে বাহু সংখ্যা, কারণ এখানে n দিয়ে তোমরা গুলিয়ে ফেলবে, কারণ অঙ্কটাতে n দিয়েছে, ঠিক আছে। তো এই কারণে nটা ওই n এর সাথে মিলিয়ে দেবে না, n এখানে হচ্ছে বাহু সংখ্যা, তাহলে 2 ইন্টু বাহু সংখ্যা -4 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই n, এটা হচ্ছে প্রত্যেকটা অন্তঃকোণের মান।
তো এক্ষেত্রে আমরা যেহেতু দুটো বহুভুজের কথা বলা হয়েছে, দুটো বহুভুজের প্রথমটার অন্তঃকোণের মান দ্বিতীয়টার অন্তঃকোণের মানের n গুণ হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাই এবার আমরা এটাকে করি। তাহলে ধরি দ্বিতীয় বহুভুজের বাহু সংখ্যা x, অতএব প্রথম বহুভুজের বাহু সংখ্যা হবে nx। আচ্ছা, এবার তাহলে প্রথম বহুভুজের প্রতিটা অন্তঃকোণের মান কত হবে, সেটা হচ্ছে 2 ইন্টু বাহু সংখ্যা অর্থাৎ nx মাইনাস 4 ইন্টু 90/n। এটা হচ্ছে আমরা পেয়ে যাব প্রথম বহুভুজের বাহু সংখ্যা, প্রতিটি অন্তঃকোণের মান, এবং সেটা ডিগ্রি এককে। এবং ডিগ্রি একক থেকে যখন আমরা রেডিয়ান এককে যাব তখন আমরা 100 π/180 গুণ করে দেবো, π/180 গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাবো প্রতিটা অন্তঃকোণের মান রেডিয়ান এককে। আশা করছি বুঝতে পেরেছো। এবার প্রশ্ন আমি বলছি কি যে প্রথম বহুভুজটার আচ্ছা এখানে ডিগ্রিতে বলেছে, প্রথম বহুভুজটার যে কোনো কোণের ডিগ্রি অপরটার একটি কোণের রেডিয়ান সংখ্যার সমান। তাহলে এবার প্রথম বহুভুজটার যে প্রত্যেকটা অন্তঃকোণ আছে সেটা ডিগ্রিতে বলেছে, সেটা হচ্ছে দ্বিতীয় বহুভুজটার যে প্রত্যেকটা অন্তঃকোণ আছে তার যে কোণ তার n গুণ হবে, এবং এক্ষেত্রে দ্বিতীয় বহুভুজটার যে অন্তঃকোণগুলো আছে সেটা রেডিয়ান এককে আমাদের মানটা বসাতে হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখব, প্রথম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান, এটা অবশ্যই ডিগ্রি এককে, ডিগ্রিতে সমান সমান m গুণ দ্বিতীয় বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান, এটা রেডিয়ান এককে। তো বন্ধুরা এবার প্রথম বহুভুজের প্রতিটা অন্তঃকোণের মান ডিগ্রিতে সূত্রটা কি হবে, এই এতটা হবে, ঠিক আছে। এটা তো রেডিয়ান এককের জন্য, তো এইটাকে আমরা বাদ দেবো। তাহলে কি লিখবো, 2 ইন্টু n, n মানে বাহু সংখ্যা, তাহলে 2 ইন্টু প্রথম বহুভুজটার বাহু সংখ্যা nx, তাহলে লিখবো 2nx মাইনাস 4 ডিভাইডেড বাই বাহু সংখ্যা অর্থাৎ nx ইন্টু 90 ডিগ্রি ইকুয়ালস টু n। এবার দ্বিতীয় বহুভুজটার প্রত্যেকটা অন্তঃকোণের মান, তাহলে সেই সূত্রটা লিখব 2 দ্বিতীয় বহুভুজটার বাহু সংখ্যা x, তাহলে 2x মাইনাস 4 ডিভাইডেড বাই বাহু সংখ্যা ইন্টু 90 ডিগ্রি। এবার ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, তার মানে π/180 আমরা গুণ করে দেব। খুব সহজ ছিল, তাই না, খুবই সহজ। এবার বন্ধুরা এখানে ক্যালকুলেশন করে আমরা এক্সটা বার করবো, এক্স বার করা মানে দ্বিতীয় বহুভুজটার বাহু সংখ্যাটা পেয়ে যাবো, এবং তার সাথে n গুণ করলে আমরা প্রথম বহুভুজটার বাহু সংখ্যা পেয়ে যাব। খুব সহজ ব্যাপার। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করে দিলে ভালো যে এক্স এর মানটা 0 নয়, এক্স এর মানটা 0 নয়, অবশ্যই 0 হবে না, কারণ বহুভুজের বাহু সংখ্যা তো 0 হতে পারে না। আচ্ছা, এক্স যেহেতু 0 নয় তাই আমি এখানকার এক্স কেটে দিতে পারি, ঠিক আছে, যদি 0 না হয় তবেই কাটা যাবে, নাহলে কাটা যাবে না। আচ্ছা, এক্স কেটে দিলাম, এক্স আর এক্স কেটে দিলাম, এখানে 90 আর 90 কেটে দিলাম। আচ্ছা, যেটা পড়ে থাকবে এটা 2nx। এবার এখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে nx মাইনাস 2 ডিভাইডেড বাই n ইকুয়ালস টু, এখান থেকে 2 কমন নিলাম আর mটাকে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিলাম, mx মাইনাস 2m ইন্টু পাই ডিভাইডেড বাই 180। আচ্ছা, এই 2 আর 2 কেটে দিলাম, ঠিক আছে। এবার বন্ধুরা এখানে আমরা কি করব, কোনাকুনি গুণ করবো আর এক্স এর রাশিগুলোকে এক ধারে নিয়ে আসবো। খুব সহজ অঙ্ক, কিচ্ছু না, অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। অঙ্ক হচ্ছে সমস্যা, জীবনে এরকম অনেক সমস্যা আসবে, সেই সমস্যাগুলোর সমাধান তোমাদেরই করতে হবে, সমস্যা থেকে পিছিয়ে গেলে হবে না। জীবনের সমস্যাতে পিছিয়ে
যাবে তখনই যদি অঙ্কের সমস্যা তোমরা সমাধান না করতে পারো। এই অঙ্কের সমস্যার সমাধান হচ্ছে আমরা স্কিল তৈরি করছি, নিজেদের মধ্যে সমস্যার সমাধান করার স্কিল আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করছি। তো এটাই তোমাদের ভালো মতো শিখতে হবে, তাহলে ঠিক আছে, তাহলে জীবনে অনেক কিছু সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, এবার কোনাগুনি গুণ করো। আচ্ছা, এই দিকটাকে আমি আগে গুণ করে নিচ্ছি। হ্যাঁ চলো, তাহলে কত হলো 180 nx মাইনাস 360, 180 ইন্টু 2 360। আর এবার তারপরে এই দিকটা গুণ করছি, mnx মাইনাস আচ্ছা একটা পাইও আছে, পাইটাকেও গুণ করতে হবে, mnx পাই মাইনাস 2mn পাই। আচ্ছা, এক্স এর রাশিটাকে পাশে নিয়ে চলে আসি, 180 nx মাইনাস mnx পাই ইকুয়ালস টু 360টাকে পাশে রাখছি, 360 মাইনাস 2mn পাই। আচ্ছা, এই রাশিটাকে তুমি এদিকে রাখতে পারো, এই রাশিটাকে এইদিকে রাখতে পারো, তাহলে একটু চিহ্ন এদিক ওদিক হয়ে যাবে, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই, তোমরা যেটা খুশি করতে পারো। এবার এক্সটাকে কমন নিলাম, তাহলে হবে 180n মাইনাস এক্সটা কমন নিয়েছি, তাহলে হবে mn পাই ইকুয়ালস টু, এখান থেকে তোমরা 2 কমন নিতে পারো, তাহলে হবে 180 মাইনাস mn পাই, ঠিক আছে। এবার এক্স এর মানটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম 2 ব্র্যাকেটে 180 মাইনাস mn পাই ডিভাইডেড বাই 180n মাইনাস mn পাই। তো বন্ধুরা দেখো আমরা পেয়ে গেলাম দ্বিতীয় বহুভুজটার বাহু সংখ্যা কত, এত, এটা একটা আনসার। অতএব প্রথম বহুভুজের বাহু সংখ্যা nx ছিল, তার মানে এই nটা এইটার সাথে গুণ হয়ে যাবে, তার মানে হবে 2 ব্র্যাকেটে 180n মাইনাস mn স্কোয়ার পাই ডিভাইডেড বাই 180। আচ্ছা, একটা কাজ করি, সেটা কি, সেটা হচ্ছে এই নিচ থেকে আমরা n কমন নিতে পারি, তাই না, এটাকে আমরা nটাকে কমন আকারে রেখেও কিন্তু আনসারটা দেখাতে পারি। তাহলে কি হবে, যখন আমরা প্রথম বহুভুজটার বাহু সংখ্যা লিখব তখন সেটা খুব সহজে বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার যখন n গুণ করব তখন এই n আর এই n কেটে যাবে, তার মানে বেরিয়ে যাবে 2 ইন্টু 180 মাইনাস mn পাই ডিভাইডেড বাই, আর n থাকবে না, 180, ঠিক আছে, হ্যাঁ 180 মাইনাস m পাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি একবার দেখে নিই, 180nx, আচ্ছা 180nx মাইনাস mnx পাই, এখান থেকে x কমনই না হলো, তাহলে 180n মাইনাস m n x এর নিচে পাই ইকুয়ালস টু 2 নিলে এখানে 180 মাইনাস mn পাই। ওকে, ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু হবে 2 ইন্টু 180 মাইনাস mn পাই, আর এখান থেকে n কমন নিলে হবে 180 মাইনাস m পাই। ওকে, তাহলে এটা প্রথম আনসার, প্রথম বহুভুজের বাহু সংখ্যা, তাহলে এটার n গুণ হবে অর্থাৎ n থাকবে না, তাহলে হবে 2 ইন্টু 180 ওকে ডিভাইডেড বাই 180 মাইনাস m পাই। হ্যাঁ ঠিক আছে। এবার বন্ধুরা তোমরা এত বড় করে উত্তর না লিখো তোমরা এটাও বলতে পারো যে প্রথম বহুভুজের বাহু সংখ্যা হবে nx আর দ্বিতীয় বহুভুজের বাহু সংখ্যা হবে x, যেখানে x এর মান হচ্ছে এটা, এইভাবে উল্লেখ করে দিলেও কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম বহুভুজের বাহু সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় বহুভুজের বাহু সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা যদি কিছু শিখে থাকো, তাহলে ভিডিওতে লাইক করতে পারো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো।